আসসালামু আলাইকুম। আমরা কি শুনতে পাচ্ছি? স্যার জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Yes, স্যার শুনতে পাচ্ছি। নাই, তাহলে আমি একটু ক্যামেরাটা সেট আপ দিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নয় গিয়া হচ্ছে ওই তোমার কুষ্টিয়া না আবার ঠিক করে দিও না কাজ নগর ব্যবসা সার্টিফিকেট দিয়ে না। বোর্ডে একটু লিখে দেখি ক্লিয়ার কিনা, আমাকে বলো। সাপোর্ট ক্লিয়ার স্যার। তো দেখো তো, এমনি দেখা যায় কিনা। দেখা যায় স্যার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যথাসময়ে যারা যুক্ত হলাম, আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এগ্রিকালচার এন্ড সয়েল সায়েন্স। প্রথম প্রশ্ন হচ্ছে, সোয়েল বা মাটি কাকে বলে? মূল ম্যাথড হচ্ছে মাটি কাকে বলে। আমরা একটা বিজ্ঞানীর সংজ্ঞা দিয়ে শিখবো। বিজ্ঞানী ডেভি, একজন ইউকের বিখ্যাত বিজ্ঞানী, বিজ্ঞানী ডেভিয়ের মতে কি বলছে দেখো, মাটি হলো খাদ্য তৈরির কারখানা। কারখানা আলটিমেটলি বিষয়টা কিন্তু এটাই, যে আমরা যত খাদ্য খাই না কেন, তার পিছনে কিন্তু মাটি আমাদের অবদান রেখেছে, কেউ যদি খেয়াল করে দেখো। লেখা শেষ? জি স্যার। Yes, স্যার। জি স্যার। তাহলে প্রথম মেসেজ হচ্ছে কি বলে মাটি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কোন বিজ্ঞানী? আমরা বলবো বিজ্ঞানী ডেভি, ইউনাইটেড কিংডমের একজন বিজ্ঞানী। আর তিনি বলেছেন মাটি হলো খাদ্য তৈরির কারখানা। ঠিক আছে। সেকেন্ড মেসেজ হচ্ছে মাটির গঠন উপাদান, একটু সবাই লিখবো মাটির গঠন উপাদান। মাটির গঠন উপাদান আমরা একটু দেখবো চিত্রের মাধ্যমে। এটুকু আমরা এঁকে নেব। মাটির মধ্যে জৈব উপাদান আছে 5%, অজৈব বা খনিজ উপাদান আছে 45%, মাটিতে পানি আছে 25%, বায়ু আছে 25%। তাহলে যদি আমাদের দুই ধরনের প্রশ্ন হতে পারে। নাম্বার ওয়ান, প্রথম মেসেজ হতে পারে যে মাটির গঠন উপাদান কয়টি? 4টি। সেকেন্ড প্রশ্ন হতে পারে মাটিতে কোন উপাদান সবচেয়ে বেশি থাকে? 4টে অপশনের মধ্যে আমাদের দাগাইতে হবে অজৈব বা খনিজ উপাদান যেগুলো। আর তোমাদের জৈব অজৈব নিয়ে আমি একটু ধারণা দেব। যারা কেমিস্ট্রি ক্লাস করেছো তারা জানো যে কার্বন আর হাইড্রোজেন একসাথে থেকে যে যৌগগুলো গঠন করে তাকে জৈব যৌগ বলা হয়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড ইত্যাদি। আর অজৈব উপাদানের মধ্যে কোনগুলো থাকবে? অজৈব উপাদানের মধ্যে আমাদের যে খনিজ উপাদানগুলো আছে, যেমন ফসফরাস, সালফার, নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই উপাদানকে আমরা বলি হচ্ছে অজৈব। তো আমরা এটা ইজিলি জেনে যাব। আর পানি তো আমরা জানি, পানি বলতে এখানে কৈশিক পানি বুঝিয়েছে, আর বায়ু তো বায়ু। তোমাদের আরো কোনো কিছু আরো জানা থাকলে প্রশ্ন করতে পারো। স্যার এখান থেকে কি ক্লাসটা শুরু হয়েছে? এর একটু আগে থেকে মাটির সংজ্ঞা থেকে তোমরা পরে লিখে নেবে।
আচ্ছা, thank you. মানে এইটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, রাইট? মাটির উপাদান 4টি, আর কত পার্সেন্ট আছে এই বিষয়ে একটু ধারণাও দিল। স্যার মাঝে মাঝে দেখতে পাচ্ছি না স্যার, ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব হওয়ার কারণ কি? আমাদের কোনো দেখা যাচ্ছে না। সেম একই। স্যার যে কথা বলে ওনার আইডিটা ভেসে উঠছে আর কি স্যার। তাহলে স্যারের আমরা ইয়াটা আপাতত পিন করে নেন। আমরা একটু কাজ করি, তোমরা এই যে যে ভিডিওর পোস্টটা আছে এটা পিন করে রাখো, তাহলে তোমাদের সামনে থেকে এটা যাবে না। হ্যাঁ 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 স্যার, পিন করে নিলে আর সমস্যা নেই। সবাই একটু পিন করে নাও যারা আছে, তাহলে তো তোমরা তোমাদের ওই পিন করা অংশটাই তোমাদের থাকবে। পিন কিভাবে করে আচ্ছা, স্যার? তোমার ভিডিওর ডান পাশে ক্লিক করলে দেখো এখানে তো তীরের মতো চিহ্ন আছে, পিন, একটা পিন, পুশ পিনের মতো চিহ্ন আছে, ওটার উপর ক্লিক করে দাও। আচ্ছা, আমরা নেক্সট টপিকে একটু যাই। হ্যাঁ, মাটির প্রকারভেদ। মাটির প্রকারভেদ খুব সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করি। প্রথম মেসেজ হচ্ছে, যদি বলে মাটি কত প্রকার, কিছু বললো না, শুধু বললো মাটি কত প্রকার, তাহলে অ্যান্সার হবে স্যার। আমি তার ব্যাখ্যা দেব, টেনশন করো না। কতক্ষণ মানে কতটুকু করাইছেন? হাফ পৃষ্ঠা ফাঁকা রাখো, হাফ পৃষ্ঠা ফাঁকা রেখে সামনে আগাও। মাটি স্যার তাহলে এটা কত প্রকার? স্যার এটা আমরা ঠিক হচ্ছে না, দেখাবো। বারবার আসতেছে এরকম, কি? মানে পিকচারটা বারবার আসতেছে স্যার। বললাম ভিডিওটা পিন করে রাখো, অথবা তোমরা এমনি কথা না বলে একটু যদি আমরা সাইলেন্স থাকি তাহলে ইজিলি বোর্ড দেখতে পাবো, আর আমরা সমস্যা নেই। স্যার পিন অপশন তো পাইতেছি না স্যার। এই যারা বোঝো একটু মেসেজে লিখে দাও। হ্যাঁ, একটু স্যার লিখে দেন সবাই। আমার মনে হয় কথা না বললেই মানে সবাই সব দেখতে পারবে। ভিডিওর থেকে ডান দিকে স্ক্রল করলে ছাড়ের ইয়াটা আসে, এখানে ছাড়ের যে ইয়াটা আসে প্রথমে, ওইটা চাপ দিয়ে ধরলে পিনের অপশন আসে। বিষয়টা কি ক্লিয়ার? একটু পরে তাকাবো, খুব একটু সাইলেন্ট থাকবো, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি। হ্যাঁ, তাহলে এটা কেন গুরুত্বপূর্ণ বললাম, কারণ আমাদের রিটেনে অনেকে বলে প্লিজ আমার সাথে তোমরা একমত হতে বাধ্য হবা যদি আমাদের একটু মেসেজটা জানা থাকে। অনেকে বলে এগ্রিকালচার সোয়েল সায়েন্স কি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস? তুমি বলবা না, তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্লাস না, তুমি তাকে তাকে সান্ত্বনা দিও। তারপরে বলো যে রিটেনে যে আওয়ার রিসোর্সেস নামে একটা টপিক আছে, এটা মূলত কোন সাবজেক্টের অংশ? তখন দেখবা যে আওয়ার রিসোর্সেস এর অংশ। সেজন্য আমাদের রিটেনের কিন্তু একটা পার্ট আওয়ার রিসোর্স, মানে আমাদের সম্পদ, সেটা কিন্তু এখান থেকে করা হয়েছে। যদি একটু চাও ক্লাসের পর একটু মেসেজটা মিলাই নিই, তাহলে আমরা একটু ঠান্ডা মাথায় থাকবো। সেটা হচ্ছে মাটি কত প্রকার, অথবা মাটি সাধারণত কত প্রকার, তখন আমাদের অ্যান্সার হবে স্যার। কিন্তু যদি আমাদের বলতো মাটি প্রধানত কত প্রকার, ভালো করে বুঝো কিন্তু কথাটা, প্রধানত না বলে যদি আবার বলতো যে মাটি বুনটের উপর ভিত্তি করে কত প্রকার, মানে গঠনগত যেটা আমরা বলি, বা গঠনের উপর ভিত্তি করে, একই কথা, বা উর্বরতার উপর ভিত্তি করে কত প্রকার, ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার দেবো 3 ধরনের বা 3 প্রকার। আমরা সবগুলো দেখাবো, টেনশন করো না। তাহলে এখন মেসেজ হচ্ছে মাটি কত প্রকার বা সাধারণত কত প্রকার, এবং যদি বলে প্রধানত বা বুনট বা গঠনের উপর ভিত্তি করে কত প্রকার, তাহলে হলো 3 এবং 4 এর মধ্যে আমাদের কনফিউশন দূর হয়েছে কিনা বলো। একজন শুধু সাউন্ড দাও, যে পিন করতে পেরেছো সে বলবো। আমি বলেছি জি স্যার, মাটি। ক্লিয়ার স্যার। এখন আমরা ডিটেল আলোচনা করি, তাহলে আর কোনোদিন সমস্যা থাকবে না। মাটি সাধারণ কত প্রকার? আমি খুব পরিচ্ছন্ন ভাবে পড়াবো, শুধু 4 তুমি প্রকার। শুধু বুঝে রাখো বিষয়টা। এখন আমাদের মেসেজ হচ্ছে, আমরা যদি লিখে ফেলি তো দেখবো সবাই সিরিয়াল করে, দোআঁশ মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি,
এঁটেল মাটি। কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার যখন আপনার আমাদের ফ্যান শোনা যাচ্ছে? যেটা ওকে ফোন দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল, এখন আশা করি শুনতে পাবা। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কয়েকজন আবার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিচ্ছে যে ক্লাসে জয়েন করতে পারছে না, কেন বলো তো ভাই? একজন একটু হেল্প করো তো। এই যে হোয়াটসঅ্যাপে একজন কল দিলো, মেসেজ দিলো যে স্যার আমি জয়েন করতে পারছি না, কারণটা কি? স্যার স্যার একটু প্রবলেম হচ্ছে। অনেক সময় যে ইয়াটা আসে ওই যে লাঞ্চ মিটিং এ ক্লিক করতে হয়, তাহলে ঢোকা যায় না। আগে যে লিঙ্ক দিত স্যার, ওটা লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন হতো, আর এখন লিঙ্কে ক্লিক করার পরে লঞ্চ মিটিং এ ওইখানে ক্লিক করতে হয়, তাহলে মানে জয়েন হয়ে যায় স্যার। থ্যাংক ইউ ভাই, আমি বুঝতে পারছি। জি, স্যার এখন স্যার আমি এর ওখানে আগের লাইন স্যার এর আগের লাইনটা মাটির বুনট মানে কিসের উপরে 3 প্রকার বলছিলেন, এটা একটু লিখতে পারি না স্যার, যদি একটু বলতেন। বলে দিই, ভালো করে বুঝবা। প্রধানত আমরা বুনট গঠন এবং উর্বরতার উপর ভিত্তি করে। প্রথম আমরা 3 বলবো, থ্যাংক ইউ। যদি বুনট তাহলেও 3 বলবো, যদি স্যার বলে তবে এটা সত্য উর্বর নেটে অনেক সমস্যা করতেছে স্যার, অনেকটাই অথবা সমস্যা হচ্ছে এটাতে। প্রধানত এই 4টা দেখা প্রশ্ন যায় না যদি স্যার, বলি- কথা ঠিকঠাক ক্লিয়ার শোনো না, আসতেছে না। তো কথাও স্পষ্ট স্যার, ছবিও ক্লিয়ার আসতেছে না, মানে ভিডিওটা চলে যেতেছে বারবার। একটু কেউ কথা বলো না প্লিজ, আমার কথাটা শোনো প্লিজ ভিডিও সবাই, স্যার চলে অনুরোধ। যায়, কথা ঠিকঠাক আসতেছে না। না, আমরা একটু শুনি আসবে, একটু ধৈর্য ধরো প্লিজ। আসে না তো স্যার। আচ্ছা, স্ক্রিন চলে ভিডিওটা যাচ্ছে। ডান পাশে স্ক্রোল করে আপনারা ওই যে স্যারের যে ভিডিওটা ওটার উপরে ক্লিক করে ধরে বসেন, ভিডিও তারপর দেখবেন যে একটা পিন বারবার পয়েন্ট চলে আসবে। যায়, কথাগুলো অস্পষ্ট। স্যার দেখাও যেতেছে না কথা। স্যারের স্যার কথাগুলো স্পষ্টই আসতেছে, সম্ভবত এখন তাদের ওখানে নেটওয়ার্ক কেটে সমস্যা। কেটে আসে। আমি এখানে চেক করে দেখলাম, তুমি আমার কথা শোনো। আরে আমার আপনার সঙ্গে কথা বলা বাদ দেন, তাইলেই তো হয়। কথা শোনো, একটু অনুরোধ, আমার দিকে তাকাও না। আমার এখানে কোনো সমস্যা নাই, তোমাদের যাদের একটু প্রবলেম হচ্ছে তোমরা নিজেরা একটু ইন্টারনেট কানেক্টেড একটু সুন্দর জায়গা প্লেসে বসে দেখো, আর আমার উপরে ভরসা রেখে 1.5 ঘন্টা একটু ক্লাসটা করো। তোমাদের আমি সত্যি একটা কথা বলি, প্রিলি সিলেবাসের পাশাপাশি রিটেনের যেটুকু সংশ্লিষ্ট রয়েছে সেটা আমি যদি সুন্দর করে শেষ করে না দিতে পারি, তোমরা কমেন্টে আমাকে বলে যে স্যার আমরা শেষ করতে পারলাম। একটু অনুরোধ করি, একটু চুপচাপ থাকো কয়েকটা মিনিট, একটু মনোযোগ দাও। তাহলে আমি বলছি গঠনের উপর ভিত্তি করে, গুণটের উপর ভিত্তি করে, উর্বরতার উপর ভিত্তি করে, প্রধানত বললে আমরা দেখাবো 3। আর যদি কিছু না বলে, যেমন সাধারণত কত প্রকার বা কিছু বললো না, সাধারণত বললো না, শুধু বললো কত প্রকার, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান্সার দেবো স্যার। এখন আমরা কিন্তু ইজিলি বুঝে গেলাম, যখন 3 বলছি তখন দোআঁশ, এঁটেল, বেলে। যখন আমি 4 লিখবো তখন আমি রিটেনে, কিন্তু এটা কিন্তু হুবহু রিটেনের প্রশ্ন, এই জন্য আমি ডিটেল পড়াবো। দোআঁশ, এঁটেল, বেলে, কাদা। তাহলে আমরা কিন্তু একসাথে আবারও বোঝানোর চেষ্টা করি, তোমরা খাতার পাশে P+W লিখে রাখবা, মানে প্রিলি এবং রিটেনে হুবহু এটা আছে, যেখানে যেখানে আছে সেখানে বলে দিচ্ছি। তাহলে আমরা একটু আলোচনায় যাই, কাকে আমরা দোআঁশ মাটি বলবো, কাকে এঁটেল মাটি বলবো, এই সম্পর্কে একটু দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো আমরা দোআঁশ মাটি সম্পর্কে কিছু ধারণা। প্রথম মেসেজ হচ্ছে সবচেয়ে উর্বর মাটি, তার মানে আল্লাহ পৃথিবীতে যত মাটি দিয়েছেন সবচেয়ে উর্বর মাটি হলো দোআঁশ মাটি। সবাই লিখবো। তাহলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন কি হবে, বলা হবে নিচের কোন মাটি সবচেয়ে উর্বর মাটি। ওকে, সেকেন্ড প্রশ্ন বলা হয় যে এ মাটির ধরন কেমন, মানে এ মাটি কোন ধরন। তাহলে লিখবা এ মাটি সুষম ধরনের।
এই মাটি কোন ধরনের? সুষম ধরনের। তার মানে হলো, এখন তোমার প্রশ্ন হইতেই পারে যে স্যার সুষম বলবে কেন এত কিছু রেখে? তোমরা একটু ধৈর্য ধরবা, এই মাটির গঠন যখন আমি পড়াবো তখন তুমি উত্তরটা ভালো পেয়ে যাবে। কারণ এই মাটির মধ্যে যে তিনটা মাটির সমন্বয়ে গঠিত হয়েছে, কোনোটা বেশি বা কোনোটা কম হলে হবে না, প্রত্যেকটা মাটির সমানুপাতে হতে হবে। এখন বলো তোমরা, আমরা যদি তিনজন এক জায়গায় বসে কোনো একটা জিনিস ডিস্ট্রিবিউশন করি, সেখানে সবাই যদি সমান সমান অংশ পায়, তাহলে সেই ভাগটাকে বলা হবে সুষম ভাগ। আমরা আরো পরে যাবো, ইনশাল্লাহ পেয়ে যাবো এটা। 3 নম্বর হচ্ছে কৃষকেরা। কৃষকেরা ফসল উৎপাদনের জন্য, কৃষকেরা ফসল উৎপাদনের জন্য, খুব ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এই টপিকটা, উৎপাদনের জন্য। তাহলে কি বললাম? কৃষকেরা ফসল উৎপাদনের জন্য এই মাটি সবচেয়ে বেশি ব্যবহার করে বা প্রস্তুত করে, যেটাই করি না কেন, এই মাটি বেশি ব্যবহার করে। হয়তো বা সে দোআঁশ মাটি পাবে না বেশি, কিন্তু প্রস্তুত করে নেবে দোআঁশ মাটির মতো করে। আর 4 নম্বর হলো, তাহলে এই মাটি সবচেয়ে উর্বর, সুষম ধরনের, কৃষকেরা ফসল উৎপাদনের জন্য সবচেয়ে বেশি এই মাটি ব্যবহার করে থাকে। তাহলে এই মাটিতে সবচেয়ে বেশি ভালো, মানে ভালো, সবচেয়ে সবচেয়ে ভালো ফসল জন্মে। তার মানে হলো, তার মানে হলো এখানে আমাদের এই মাটিতে যদি আমরা ফসল চাষ করি, তাহলে সবচেয়ে বেশি ভালো ফসল আমরা উৎপাদন করতে পারি। শুধু একজন একটু সাউন্ড দিবা, বিষয়টা ক্লিয়ার কি? ইয়েস স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। এটা কিন্তু রিটেনের স্টাইলে পড়াচ্ছি তোমাদের, আমি পরে প্রশ্নের ধরন বোঝাবো যে প্রিলিতে কেমন হয়, রিটেনে কেমন। চলো আমরা পরের টপিক, মানে এইটারই বাকি অংশটা। এখন আমার লাগবে হলো দোআঁশ মাটির গঠন। তার মানে আমি এখানে আর লিখলাম না দোআঁশ মাটির গঠন, কথাকারে লিখলাম। এখন তোমাকে পরীক্ষাতে বলবে যে দোআঁশ মাটির গঠন আলোচনা করো। তোমরা কেউ একজন আমাকে বলতে পারবা দোআঁশ মাটি কোন 3টা মাটির সমন্বয়ে গঠিত? একজন যারা সায়েন্সের বা এগ্রিকালচারের কোন স্টুডেন্ট থাকলে একটু বলো তো, দোআঁশ মাটি কোন 3টা মাটির সমন্বয়ে গঠিত? একজনও বলতে পারো কিনা? কর্দমকণা। জি, কর্দমকণা। দোআঁশ মাটি হচ্ছে, ভালো করে শুনবো, দোআঁশ মাটি হচ্ছে পলি মাটি, বেলে মাটি, এঁটেল মাটি। পলি মাটি, বেলে মাটি, কাদা মাটি, এই 3টা মাটির সমন্বয়ে গঠিত। এখন তোমরা যদি এটাকে খুব সুন্দর করে আত্মস্থ করতে পারো, তাহলে তোমার রিটেন পর্যন্ত কাজে দেবে। সমানুপাতে বলেছি, তাহলে প্রত্যেকের ভাগে একক লিখে রাখো। তাহলে একটু মনোযোগ দিয়ে শিখে রাখো যে পলি মাটি, বেলে মাটি, কাদা মাটি যদি সমানুপাতে যুক্ত করা হয়, তাহলে আমরা যে মাটি পাবো তার নাম দোআঁশ মাটি। বিষয়টা কি ক্লিয়ার? একটু সবাই বলো, পলি, বেলে, কাদা, পলি, বেলে, কাদা। ঠিক আছে, পলি, বেলে, কাদা। কোনো কনফিউশন আছে বলো? কোনো কনফিউশন স্যার। আছে? জি না স্যার, ক্লিয়ার স্যার। এখন কেন বললাম এটা, অনেক সায়েন্সের ছাত্ররা উল্টাপাল্টা, কখনো সে এঁটেল কাদার জায়গায় এঁটেল লাগাবে, বেলের জায়গায় অন্য লাগাবে, এলোমেলো যেন না হয়। তাহলে পলি, বেলে, কাদা মুখস্থ রাখবো, পরের ক্লাসে আমি জিজ্ঞেস করবো। আর যদি বলো যে কোন ধরনের ফসল ভালো হয়, আমাদের ধান, পাট, গম, ভুট্টা, ধান, পাট, গম, ভুট্টা সব ভালো জন্মে, সবচেয়ে ভালো জন্মে, সবচেয়ে ভালো জন্মে। এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ লিখে। আমরা যাকে বলি যে আমাদের মূল শস্য উৎপাদন বলতে আমরা ধান, পাট, গম, ভুট্টা যেগুলোকে বুঝি, এগুলো ইত্যাদি ইউজ করে নাও, ইত্যাদি লিখে রাখো, এগুলো খুব ভালো জন্মে, যে কোনো ফসলই ভালো জন্মে। আমরা এখন চলে যাব হচ্ছে এঁটেল মাটি। এঁটেল
প্রথম মেসেজ হচ্ছে এটা মধ্যম উর্বর মাটি, মধ্যম উর্বর মাটি। কখনো কখনো অপশনে মধ্যম উর্বর না থেকে তোমাকে একটু বিভ্রান্তিতে ফেলার জন্য থাকতে পারে স্বল্প উর্বর মাটি। মেসেজ গুলো একটু মাথায় রাখবা, কখন কোনটা দিয়ে তোমাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। তাহলে তুমি আগে থেকে প্র্যাকটিসে রাখো, তাহলে ভুলটা কম হবে। সেকেন্ড হচ্ছে এটা কোন ধরনের মাটি, তাহলে তুমি বলবা শক্ত ধরনের মাটি। সবচেয়ে শক্ত ধরনের মাটিগুলোকে আমরা বলবো এটা। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে মাটি শক্ত। 3 নাম্বার হচ্ছে পানি ধারণ ক্ষমতা। পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। একটু খেয়াল করে দেখো, পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তার মানে হলো, তার মানেটাকে একটু বোঝায় বোঝায় বলি। ধরো তুমি এখন ক্লাস শেষ করে তোমার বাড়ির সামনে যে এক জায়গায় এঁটেল মাটি আছে মানে শক্ত মাটি, সেখানে একটু গর্ত করো। এক জায়গায় বেলে মাটি আছে, একটু গর্ত করো। এক জায়গা দোআঁশ মাটি আছে, মানে শক্তও না নরমও না, এরকম একটা জায়গা গর্ত করো। তুমি এখানে সব জায়গায় এক এক কলসি পানি সবগুলোতে ঢেলে রাখো। তারপরে তুমি দেখবা কিছুক্ষণ পরে যে সব পানি চলে গেছে, শুধু এঁটেল মাটির পানি ওখানে কিছু ধরে রেখেছে। এই জন্য আমরা বলি পানি ধারণ ক্ষমতা হচ্ছে বেশি। আর যার পানি ধারণ ক্ষমতা বেশি হয় তার পানি পরিশোষণ ক্ষমতা কম হবে, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পদ। এই বিষয়টা ক্লিয়ার কিনা? পরিশোষণ ক্ষমতা সবচেয়ে কম। আচ্ছা, পরিশোষণ শব্দের মানে হলো চুষে নেওয়া। তা চুষে বেশি নেয়নি বলেই তো সে বেশিক্ষণ ধরে রাখতে পেরেছে। সহজ কথা। তাহলে এই ক্ষমতা সবচেয়ে কম। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে বলে, এই দুইটা যে বিষয় তোমরা বুঝতে পারলে কিনা? মানে এটা হলো অটোমেটিক মুখস্থ বিষয় থাকবে, যে যার পানি ধারণ ক্ষমতা বেশি হবে তার পরিশোষণ ক্ষমতা কম হবে, আর যার পানি ধারণ ক্ষমতা কম হবে তার পরিশোষণ ক্ষমতা বেশি হবে। কারণ সে যদি শুষেই নিয়ে যেত তাহলে তো ধরে রাখতে পারত। বিষয়টা ক্লিয়ার কিনা? স্যার এই স্বল্প উর্বর মাটি আর মধ্যম উর্বর মাটি সেম জিনিস না? একটা জিনিসের সিনোনিম ওয়ার্ড। বলো, মাথার মস্তকের মধ্যে পার্থক্য কি? মাথার মস্তক স্যার একই। এখানেও তাই, এখানেও তাই। এরপর একটু লিখবা, সেটা হলো 5 নম্বরে, যে ফসল চাষের জন্য, ফসল চাষের জন্য বেশ ভালো, সবচেয়ে ভালো না, বেশ। এঁটেল মাটির গঠন কাকে বলে? এঁটেল মাটির গঠন, এঁটেল মাটির গঠন হলো শক্ত কাদামাটি, অনুপাত অন্যান্য মাটি। এই বিষয়টা ক্লিয়ার কিনা আগে বল। মানে আমাদের যে কাদামাটি থাকে, সে কাদামাটির যে আমরা হাড়ি ইত্যাদি, হাড়ি পাতিল ইত্যাদি বানাই, ওই কাদামাটি এনে যদি শক্ত করো, তার সাথে অন্যান্য যে কোনো মাটি একসাথে যুক্ত করে শক্ত করলে যে মাটি হবে তার নাম এঁটেল। মেসেজটা ক্লিয়ার কি? জি স্যার। হ্যাঁ স্যার। আমরা যেগুলো বুঝবো সেগুলো খালি বলবো যে ইয়েস, তাহলে আমাদের সময়টা কম লাগবে, অনেক বেশি টপিক পড়াইতে পারবো। আর একটা বিষয় ছিল, সেটা হলো যে আমরা যে লিখেছিলাম একটু আগে, এরকম একটা চিহ্ন দিয়েছে ধান, পাট, গম, ভুট্টা ইত্যাদি এটসেট্রা বেশ ভালো জন্ম। তাহলে দেখো, আগেরটাই লিখেছিলাম সবচেয়ে ভালো জন্ম, আর এটাতে লিখেছি বেশ ভালো জন্ম। এই পার্থক্যটা অবশ্যই তোমরা বুঝতে পারো, সেই জন্য আর এখানে বেশি কথা বলার দরকার। এখন হচ্ছে বেলে মাটি।
বেলে মাটিকে বলা হয় অনুর্বর মাটি। বেলে মাটির আর এক নাম হচ্ছে কি মাটি? অনুর্বর মাটি। সেকেন্ড হচ্ছে এ মাটি কোন ধরনের মাটি, যদি প্রশ্ন আসে তাহলে বলবা এ মাটি ঝরা প্রকৃতি। এ মাটি ঝরা প্রকৃতি, এটা হাতে ধরবা, ঝরঝর করে পড়ে যাবে। এ মাটি ঝরা প্রকৃতি, ভালো করে শুনতে হবে। হ্যাঁ, তাহলে এ মাটিতে আবার বলছে অনুর্বর মাটি, ঝরঝরা প্রকৃতি। ফসল ভালো জন্মায় না, ভালো করে বুঝবা। তবে আমি কিন্তু বললাম ফার্স্ট মেসেজে ফসল ভালো জন্মায় না, তার মানে আমরা ফসল বলতে যে ধান পাট গম ভুট্টা বুঝি সেগুলো ভালো জন্মায় না। তবে কি কি ভালো জন্মায়? তরমুজ, বাদাম, বাঙ্গি, মিষ্টি আলু, এই টাইপের কিছু উদ্ভিদ আছে, ঠিক আছে, এগুলো ভালো জন্ম, এরকম কিছু আছে ভালো জন্ম। তার মানে আমরা বলছি যে ফসল ভালো জন্মায় না, ফসল বলতে আমরা যেটা ধান পাট গম ভুট্টা বুঝি এগুলো ভালো হবে না, কিন্তু আল্লাহ পাক এটাকে একদম বন্ধা করে দিন, বরঞ্চ তরমুজ, বাদাম, বাঙ্গি, মিষ্টি আলু এগুলো প্রচুর পরিমাণে জন্মে এবং এগুলো থেকে আর্থিকভাবে অনেক লাভবান হওয়া যায়। এই মাটির আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো জানো কিনা, এগুলো হচ্ছে আমরা রাস্তাঘাট আছে না, রাস্তাঘাট, ঢালান কোঠা, ঢালান কোঠা, বিভিন্ন তানিয়া ইমারতের, রাজকন্যাকে আপনি অফ করেন মাইক্রোফোন। বিভিন্ন ইমারতের কাজে এ মাটি সবচেয়ে বেশি ব্যবহার, এ মাটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তোমরা কি বিষয়টা জানো কিনা আগে বলো। এই যে আমরা পাকা রাস্তা বানাইতে গেলে, দালান কোঠা বানাইতে গেলে সেখানে বালি লাগবে বা বালি মাটি লাগবে, সেটা তো আমরা মেসেজটা ক্লিয়ার, এটুকু ক্লিয়ার কি, মানে আমরা রাস্তাঘাট দালান কোঠা বানাইতে গেলে বিভিন্ন ইমারত শব্দের মানে হলো পাকা কাজে গেলে, পাকা কাজে গেলে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে বেলে মাটি, এই বিষয়টা মেসেজটা ক্লিয়ার, মেসেজটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমি কিন্তু একটু পরে প্রশ্ন করব, কি ধরনের প্রশ্ন হয় দুটাই বলে দেবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো পরীক্ষাতে প্রশ্ন আসবে যে পানি ধারণ ক্ষমতা এটার মধ্যে সবচেয়ে কম, পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম, কারণ কি? তুমি যদি বেলে মাটিতে পানি রাখো চোখের সামনে দেখবা যে সাথে সাথে চলে গেছে, শুষে নেছে, অ্যাবজর্পশন করে নিয়েছে, পরিশোষণ করে নিয়েছে। এই জন্য দেখবা বৃষ্টির পরেও তুমি যদি বেলে মাটি দিয়ে বাইক চালায় যাও তোমার কিন্তু সমস্যা হবে না, কিন্তু তুমি যদি এঁটেল মাটির ওখান দিয়ে যাও পড়ে যাওয়ার ভয় আছে, এটা আমরা জানি। তাহলে এ মাটি কেন বেশি ধরে রাখতে পারে না? কারণ এটার পানি, এখন কি হবে তোমরা একটু বলো, তোমার পানি পরিশোষণ ক্ষমতা কি হবে তাহলে? সবচেয়ে বেশি হবে। সবচেয়ে বেশি। থ্যাংক ইউ। কারণ এটা হলো পরস্পরের বিপরীত, পাশে লিখে দিলাম বুঝতে সুবিধা হবে, তোমরাও নোটটা রাখতে পারো। বিপরীত লিখে রাখলাম যে পানি ধারণ ক্ষমতা আর পরিশোষণ ক্ষমতা পরস্পরের বিপরীত। তাহলে এ মাটির গঠন উপাদান কেমন হবে? আচ্ছা ধরো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসলো যে বেলে মাটিতে বালির উপস্থিতি কত পার্সেন্ট, কি দাগাবো বলো, কত দাগাবো? যদি প্রশ্ন আসে বেলে মাটিতে বালির উপস্থিতি কত পার্সেন্ট, তাহলে কি দাগাবো বলো? 70%। থ্যাংক ইউ। স্যার তাহলে বেশি থাকে। বালি আর হচ্ছে অন্যান্য মাটি, অন্যান্য মাটি সাইন্টিফিক মেসেজ হচ্ছে 70% বালি এবং অন্যান্য যে কোনো মাটি 30% মিলে হবে বেলে মাটি। কখনো কম বেশি হতে পারে, কিন্তু আমাদের তো সাইন্টিফিক মেসেজটাকেই বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ এটা দেখেই তোমাকে পরীক্ষাতে নাম্বার দিবে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন একটু কষ্ট করে প্রশ্নগুলো ধরন বুঝে আসি। আসো,
তাহলে আমাদের যদি আজকে প্রিলিমিনারি হয় তাহলে বলতে পারে যে বিজ্ঞানী ড্যাবির মতে মাটির সংজ্ঞার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 4টা অপশনে থাকবে। মাটি হলো খাদ্য তৈরির কারণ। খাদ্য তৈরি কারখানা। সেকেন্ড প্রশ্ন হচ্ছে বলতে পারে মাটির গঠন উপাদান কয়টি? 4টি। জৈব, অজৈব, পানি, বায়ু। বলতে পারে সবচেয়ে বেশি থাকে কোনটি? তাহলে অজৈব বা খনিজ। সবচেয়ে কম থাকে কোনটি? জৈব। আমাদের প্রশ্ন করতে পারে যে মাটি গঠন অনুসারে কত প্রকার? 3 প্রকার। যদি বলে মাটি কত প্রকার তাহলে 4। এখন যদি আমাদের রিটেন হইতো তাহলে কি হতো? দেখো রিটেনের প্রশ্নটা কেমন তো দেখো। কতে দিত মাটি কাকে বলে, খতে দিত মাটির গঠন আলোচনা করুন, গতে দিত মাটির বুনটের উপর ভিত্তি করে মাটির শ্রেণী বিভাগ লিখুন এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন। আমি কি প্রশ্নগুলো বুঝাইতে পারলাম? ইয়েস এন্ড নো? জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। এখন আমাদের কাদামাটি, এই মাটি কাদামাটি। আমরা 4 নম্বর যে মাটিটা শিখলাম কাদামাটি। তাহলে প্রথম মেসেজ হচ্ছে এ মাটি নরম ও পিচ্ছিল প্রকৃতির। আমরা যখন কাদামাটি দিয়ে ওই যে বিভিন্ন থালা বাটি বাসন কোমোড বা খেলনা টেলনা তৈরি করি, তারা একটু হাত দিয়ে ধরে দেখো এগুলো নরম এবং পিচ্ছিল টাইপ। একটু খেয়াল করতে হবে। এ মাটি দিয়ে কি করে কুমাররা, তোমরা কুমার এবং কুমার বোঝো, কুমাররা এ মাটি দিয়ে থালা বাটি বাসন খেলনা গহনা। তোমরা কি জানো মাটি দিয়ে মাটির গহনা আছে? জানো কিনা? অনেক ভালো ভালো গহনা আছে, স্যার। খেলনা আছে, গৃহস্থলীর সাজানোর অনেক ডিজাইন করা আছে, ওয়ালমেট আছে ইত্যাদি তৈরি করা হয়। এখন তোমাকে প্রশ্নটা কেমন দেবে? তোমাকে প্রশ্ন যদি সৃজনশীল দেয় তাহলে বলতে হবে হস্তশিল্পে, দেখো টেকনিকটা কোথায় মাঠটা দেবে, হস্তশিল্পে কোন মাটি বেশি ব্যবহার করা হয়? তখন তুমি কি দেখাবা? কাদামাটি। কাদামাটি। নাকি দোআঁশ মাটি নাকি এঁটেল মাটি? অবশ্যই কাদামাটি। তাহলে আমরা বিষয়গুলো ক্লিয়ার হতে পারছি কিনা বল। এ মাটির গঠনটা কেমন হবে? এ মাটির গঠনটা হবে, ভালো করে শুনুন, যে কাদামাটি, সরি নরম কাদা, অন্যান্য মাটি 55%, 45%। একটু লিখে না। ডান। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা একটু আলোচনা করবো, সেটা হচ্ছে শাখা সমূহ। একটু লিখে না। এগ্রিকালচারাল ব্রাঞ্চ বা এগ্রিকালচারাল শাখা সমূহ। স্যার, স্যার এটা তো লিখতে পারি না। নরম কাদা হচ্ছে কত পার্সেন্ট নরম আর কাদা অন্যান্য হচ্ছে, মাটির? নরম কাদা 55%, অন্যান্য মাটির যে কোনোটা 45% মিলায় বানানো হবে কাদা। স্যার ঠিক সবাই আছে? একটু মাইক্রোফোন অফ করতে বলেন, শুধু স্ক্রিন চলে যায়। এগ্রিকালচারাল ব্রাঞ্চ একটু দেখে না, খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে। হ্যাঁ, প্রথম মেসেজ হচ্ছে এপিকালচার। এপিকালচার, ঠিক আছে? এপিকালচার মানে হলো মৌমাছি। মৌমাছি ও মধু চাষ। কি বললাম কথাটা? মৌমাছি ও মধু চাষকে আমরা বলি মৌমাছি। মৌমাছিকে আমরা কি বলি? মৌমাছিকে আমরা বলি হলো অ্যাপিস ইন্ডিকা। মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা হচ্ছে মৌমাছি। এখন ভালো করে আগে বুঝতে হবে। এখন আমরা যখন বলছি যে আলোচ্য বিষয় হচ্ছে মৌমাছি আর মধু,
তাহলে মৌমাছি এবং মধু পড়তে গেলে তোমাকে মৌমাছি মানে আহ তার যে প্রকারভেদটা আমাদের একটু জানতে হবে। এই অ্যাপিসিন্টিকা বা মৌমাছিরা 3 ধরনের হয়। একটা হচ্ছে রানী মৌমাছি। রানী মৌমাছি, তাহলে রানী মৌমাছি এক ধরনের স্ত্রী মৌমাছি, আকৃতিতে সবচেয়ে বড়। এখন সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কর্মী, কেউ বলে এটাকে সৈনিক, কেউ বলে এটা শ্রমিক। তাহলে এটার নাম সবচেয়ে বেশি, এটা সবচেয়ে বেশি আসে, এই জন্য স্টার চিহ্ন দিলাম। আর একটা হচ্ছে পুরুষ। একটু দেখে নাও বিষয়। মজার বিষয় হচ্ছে ভালো করে বুঝতে হবে, কিন্তু এই চিহ্নটা হচ্ছে নারীর চিহ্ন, এটাও নারী। কর্মী মৌমাছিরাও কিন্তু এক ধরনের নারী, আর পুরুষের চিহ্ন এইভাবে দেওয়া। ক্লিয়ার? মেসেজটাকে স্যার ক্লিয়ার করে আমাকে দেখতেই তো পারতেছি না, ওই মাইক্রোফোন অন রাখছে শুধু চলে যায়। আপনি একটু করে দেন। আপু কিভাবে আপনার ওই যে স্ক্রিন পিন দিয়ে করবেন, ওটা তো ছবি সহ স্ক্রিনশট ধরো দেখানো দেওয়া হয়েছে, আপনি ওইভাবে করে নেন। কিন্তু ওই যে যেভাবে ওই যে ও বললো ওইভাবে করবেন না। স্যার এই স্ত্রীর এইটা আবার একটু দেখান তো, এটা বুঝতে পারি নাই। রানী কর্মী। আচ্ছা ভাই, এটা কিভাবে করবে? আমি তো পাই নাই, বারবার স্ক্রিন চলে যাচ্ছে। আপনি ওই যে ডান সাইডে স্ক্রল করলে ওইখানে সবার পার্টিসিপেন্ট প্লাস স্যারের আইডিটাও আসবে, স্যারের যে স্ক্রিনটা আছে ওটার উপর ক্লিক করে ধরলে আপনার ওইখানে পিন করা অপশনটা চলে আসবে। ভাই একবার শুরু থেকে বলেন তো। মানে আপনি যেন এখন মোবাইলে যে স্ক্রিনটা আছে এটা ডান দিকে স্লাইড করবেন, ডান দিকে স্লাইড করার পরে যে স্যারের যে মানে স্ক্রিনটা আসে ওইখানে তো স্যারের প্লাস আমাদের ওই স্ক্রিনটা আসবে, আপনি স্যারের স্ক্রিনে ক্লিক করে ধরবেন, ক্লিক করে ধরলে আপনার ওইখানে পিন করা অপশনটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কি ভাইয়া, থ্যাংক ইউ। দেখো কত সুন্দর করে বোঝাই দিল। এখন কি আমরা এই পর্যন্ত আমি আবার বলি, মৌমাছি আর একত্রে বলা হয় এপিকালচার। মৌমাছির সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। মৌমাছি হচ্ছে 3 ধরনের লিঙ্গভেদে। আমরা 3 ধরনের মৌমাছি দেখি একটা চাকের মধ্যে। রানী মৌমাছি পাবো, যারা সংখ্যায় থাকবে একটি। কর্মী মৌমাছি সংখ্যায় অনেক, পুরুষ মৌমাছি সংখ্যায় অনেক। এখন তোমাদের বুঝতে হবে পরীক্ষাতে প্রশ্নটা কেমন হবে। পরীক্ষাতে প্রশ্ন হবে রানী মৌমাছির মূল কাজটা কি, এই মৌমাছির মূল কাজটা কি, এই মৌমাছির মূল কাজটা কি, বিষয়টা ক্লিয়ার হয়ে। তাহলে রানী মৌমাছির মূল কাজটা হচ্ছে ডিম পাড়া। তার প্রধান কাজ কি করা? ডিম পাড়া। এবং সে দিনে প্রায় 1500 ডিম পাড়ে। এইটুকু একটু লেখা শেষ কর। তাহলে কি বললাম? বললাম যে আমাদের রানী মৌমাছির প্রধান কাজ হচ্ছে ডিম পাড়া, প্রজনন শেষে ডিম পাড়ে, এবং তারা দিনে প্রায় 1500টা ডিম পাড়ে। একটু যদি হয় আমি মুছে দেবো একটু তাদের। জি স্যার, শেষ স্যার। নাহলে ক্লাসে একটু হেল্প লাগবে, কিছু করার নেই। সেকেন্ড হচ্ছে কর্মী, সৈনিক বা শ্রমিক। এরা কোন ধরনের? এরাও কিন্তু এক ধরনের স্ত্রী মাছি। এরাও স্ত্রী মাছি, কিন্তু এটা কখনো প্রজনন করে না, শুধু প্রজনন করে হলো রানী এবং তিনি ডিম পাড়ে। তাহলে এদের কাজটা কি? এদের কাজ হলো 2-3টা। এক, চাক মানে মৌচাক, যেটা আমরা বলি, চাক না বলে লিখলাম মৌচাক, রক্ষণাবেক্ষণ করে। মৌচাক রক্ষণাবেক্ষণ, অর্থাৎ দেখবার মৌচাকের পাশ দিয়ে এরা ঘুরে বেড়ায়। 2 নম্বর হলো ফুল ও ফলের, ফুল ও ফলে নেকটার সংগ্রহ করে, নেকটার সংগ্রহ করে মধু তৈরি করে। তাহলে আমরা যে মধুটা খাচ্ছি মূলত সেই অবদানটা কিন্তু এই কর্মী মৌমাছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এই কর্মী মৌমাছির প্রধান কাজ হচ্ছে 2টি। তার প্রথম কাজ হচ্ছে যে মৌচাকটা আছে তারা এটাকে 2 ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ চাককে রক্ষণাবেক্ষণ করবে, আরেকটি ভাগ তারা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ফুল এবং ফলের মধ্যে যে নেকটার আছে, নেকটার শব্দের মানে হলো নির্যাস,
সেই নির্যাসটা এনবে এবং উম, আহ, আহ, এবং সংগ্রহ করে তারা চাকে এনে আস্তে আস্তে করে সেখান থেকে মধু তৈরি করবে। এই পর্যন্ত ক্লিয়ার কি? জি স্যার স্যার। নেকটারটা কি? নেকটার হচ্ছে ফুল বা ফলের রসকে বলা হয় নেকটার। লিখে রাখো, নেকটার কাকে বলে কেউ যদি জিজ্ঞেস করে তুমি বলবা ফুল এবং ফলের রসকে নেকটার বলা হয় একত্রে। ফুল এবং ফলের রসকে একত্রে নেকটার বলা হয়। ক্লিয়ার? তাহলে পুরুষ মৌমাছির প্রধান একটাই কাজ, সেটা হচ্ছে প্রজনন করা, এবং তারা কিন্তু প্রজনন শেষে মারা যায়। প্রজনন করা, তোমরা কি জানো পুরুষ মৌমাছি একবার প্রজনন শেষে তারা মারা যাবে, এবং তাদের প্রধান কাজটাই এটা। স্যার ফুল এবং কি ফল একবারই প্রজনন করে? সেটা বলিনি, বলছি যে একটা পুরুষ যখন একবার অ্যাডাল্টেশন হয়, সে রানীর সাথে প্রজনন শেষেই মারা যায়। তখন তো আবার সে প্রজনন করে অনেকগুলো 1500 ডিম পারছে, ওরা তো আবার বড় হবে, আরো পুরুষ হবে। বিষয়টা ক্লিয়ার? স্যার রানী কি মারা যায় না প্রজননের পর? না, তাহলে তো আমি তখন বলতাম শুধু পুরুষ মারা যায়। বিষয়টা কি একটু আমরা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সামনে আগাই, হ্যাঁ। পিসিকালচার, পিসিকালচার হচ্ছে কি চাষ বলো তো ভাই? মৎস্য চাষ। একটু লিখে রাখো। পিসিকালচার হচ্ছে কি চাষ? মৎস্য চাষ। একটু খেয়াল করে দেখবা, যদি কোনো জায়গায় এরকম একটা শব্দ থাকে মৎস্য, তাহলে তুমি বুঝবা মাছ প্লাস জলজ প্রাণী, অন্য যে কোনো জলজ প্রাণীকে একত্রে বলা হয় মৎস্য। আর মৎস্যর আর এক নাম হলো শুধু মাছ। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, এখন আমাদের দেখতে হবে সেরিকালচার। স্যার যে মৎস্য চাষ এটা কি স্যার সেমই হবে? যেমন একজন বলে যে আমি মাছ চাষ করি, তার মানে হলো মাছের সাথে সে শামুক ঝিনুক অন্য কোনো একটা কিছু চাষ করে, যদি মাছ আকার দেওয়া থাকে। আর শুধু মৎস্য মানে মাছ চাষ করে। বিষয়টা কি ক্লিয়ার? সেরিকালচার রেশম চাষ। সেরিকালচার, সেরিকালচার হচ্ছে তোমার রেশম চাষ। কি চাষ? রেশম চাষ। রেশম হচ্ছে এক ধরনের ফাইবার। রেশম কি এক ধরনের ফাইবার বা তন্তু। ভালো করে বুঝতে হবে। এই রেশম চাষ প্রথম পৃথিবীতে কোথায় হয়েছে? চীনে। কারা করেছিল এটা করা ছিল কোন গাছে? গাছ, রেশম গাছ কোনটাতে করা বলো তো ভাই? তুঁত গাছ। তুঁত গাছ। এই তুঁত গাছ ও রেশম মদ, রেশম মদ, ভালো করে আগে বুঝতে হবে কথা। প্রথমত আমাদেরকে যদি কেউ রেশম চাষ করতে চায়, তাহলে তাকে তুঁত গাছ নিয়ে আসতে হবে। তুঁত গাছ চেনো কিনা আমি জানি না। তুঁত গাছে করা যায়, বেল গাছে করা স্যার যায়। তুত গাছ চিনি না স্যার। মিডিয়াম টাইপের গাছ, ছোট ছোট পাতা হয়। এখন তো আমি এঁকে দেখাইতে পারবো না, জাস্ট একটু ক্লাস শেষে একটু তুঁত গাছের একটা ছবি দিয়ে দিবা, হ্যাঁ। বড়ই গাছ দেখছো? বড়ই গাছ, বড়ই গাছ, ওই যে জি ছোট স্যার। ছোট হ্যাঁ বড় হ্যাঁ ঠিক স্যার। ওরকম দেখতে, একদম বড়ই গাছের মতো দেখতে তুঁত গাছ, সেটা নাম। বড়ই গাছের মতো কিন্তু ফল হবে না, তুঁত গাছ, শুধু সবুজ সবুজ পাতা। তখন আমরা এই গাছটা লাগানোর পরে, আগে ঘটনাটা শোনো। এই তুঁত গাছটা লাগানোর পরে সাধারণত 2 থেকে 3 বছরের মাথায় এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে পাতা হয়। তখন এই রেশম পদ, মদ শব্দের মানে হলো পোকা, পোকার বাচ্চাকে আমরা মদ বলি। দেখতে অনেকটা যে বিছা পোকার মতো, দেখছো কিনা আমি জানি না, এরকম বিছা পোকার মতো দেখানো, ঠিক আছে? একটু খেয়াল করে এরকম। এই মদ, এই মদ গুলো কিনতে পাওয়া যায়।
এই মদগুলো যারা চাষ করবে তারা এই মদগুলো কিনে নিয়ে আসবে। তুমি কি দেখতে পাচ্ছ রেশম মদ? এই জি মদগুলো স্যার। কিনে নিয়ে আসবে। অনেক সময় এর আগের অবস্থায় একটা ডিমের মতো থাকে, এরকম থাকে, এটার মধ্যে এটা থাকবে, এরকম হবে। এই পোকাটা এনে ওই পাতার উপরে ছেড়ে দিবে। স্যার আমরা যে রসায়ন বা বিভিন্ন প্র্যাকটিক্যাল যখন করতাম তুত ইউজ করতাম, এটা কি সেই তুত গাছের? এটাই তুত? তুত তুত ব্যবহার করতে, তুতিয়া ব্যবহার করতে, তুত না। তুতে একটা ভিন্ন বিষয়। জি জি স্যার। একটু ঠান্ডা মাথায় আগে আমাকে বুঝাইতেন। আশা করি মেসেজ পেয়ে যাচ্ছে। তাহলে তুত গাছ হচ্ছে বড়ই গাছের মতো মিডিয়াম টাইপের একটা গাছ, প্রচুর কচি সবুজ পাতা হবে, সেখানেই পোকাটা এনে ছেড়ে দেওয়া হবে। যারা চাষ করে প্রথমে এটা অ্যাডাল্টেশন হবে, তাদের প্রজনন হবে, ডিম থেকে বাচ্চা বেরোবে, এটা আলাদা বিক্রি হবে, কিনে নিয়ে আসতে হবে। আনার পরে এটা ওই গাছের উপর ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে ওই পোকাগুলো এসেই তুত গাছের কচি পাতাগুলো খাবে। যে এদের মধ্যে এক ধরনের ডিরেক্টলি বোঝানোর সাথে বলি, যেটা বজ্র পদার্থ, আমরা যে বিভিন্ন খাওয়ার পরে বজ্র পদার্থ বের করি না ভাই, এই বজ্র পদার্থ গুলো এই তুত গাছের ওরা এক এক জায়গা এরকম করে আঠালো পদার্থের মধ্যে, সহজ কথা বলি, পোকা পায়খানা করে দিবে। এই তুত গাছের মতো করে এরকম করে দিয়ে দেবে। তুমি যে মধু খাও, মধু এক ধরনের ওর পেট দিয়ে বের করা বস্তুই খাও, কিন্তু সবগুলো বিরক্তির কারণ না, এগুলো অনেক সময় উপকার হয়। তাহলে এইটা এরকম করে পাতার উপরে বিভিন্ন ডালের কর্নারে কর্নারে এরকম করে লাগাই রাখবে। তোমার কাজ হচ্ছে কিছুদিন পরে দেখে এগুলোকে খুলে আনা। এটা খুলে এনে জাল দিয়ে এটাকে রিফাইন করার পরে এটাতে কি কি বানানো হবে, এখান থেকে তৈরি করা হবে। এই জায়গা থেকে যে আঠালো পদার্থটা তৈরি করা হবে, এই রেশম মদ এবং তুঁত গাছ থেকে যে জিনিসটা তৈরি করা হয়, সেটা লিখলে তোমরা বুঝতে সুবিধা হবে। যেমন সিল গালা তৈরি করা হয়। তোমরা কি কখনো সিল গালা দেখছো? গালা গালা বিভিন্ন কালারের সিল গালা বিক্রি হয়, 3-4 টাকা 5 টাকা দাম। জি স্যার। ওই যে আমরা বিভিন্ন জি টাকা স্যার। জি স্যার। এরকম সিল গালা করি, দেখছো কিনা? জি আচ্ছা, স্যার। সবাই একটু লিখে রাখো সিল গালা। 2 নম্বর হলো, এটা তো অনেকেই দেখছো, এটা তো না বলার কিছু নাই, ওই যে কাঠের যে মোম ঘষে দেয়, দেখছো কিনা? কাঠের মধ্যে কোনো যদি কোনো জায়গায় একটু ছিদ্র টিদ্র হয়ে যায়, দেখবা ওনারা ওই যেটা গরম করে ওটা ভরে দেয়। এটা হলো তোমার ওই যে কাঠের রিপেয়ার করে দেয়, কাঠের সংস্কার করে। এবং আরেকটা জিনিস করে, তোমরা দেখবা যাদের বাড়িতে কখনো ফার্নিচার বানাইছো, ফার্নিচারের রং মিলানোর সময় এরকম কিছু চাষ নিয়ে আসে, চাষ বলে যে আমাদের রঙের সাথে এটা মিলাইতে হবে। তা সেটা আসলে মূলত এই যে তোমার মদ থেকে বেরোনো এই যে তুঁত গাছের যে অংশটা পেয়েছো, সেটা ব্যবহার করা হয়। তাহলে 3 নম্বর হলো রং শিল্প। রং শিল্পে ব্যবহার করা হয়, স্থায়িত্ব নয়, রং শিল্পে। আমি কি বোঝাতে পারতেছি কথাগুলো? এই যে রং এরকম এরকম গুলো বিক্রি করা হয়। আর একটা হলো যে আর একটু সহজে বলি, আমরা যে বিভিন্ন দাঁত চিকিৎসা করতে গেলে দাঁতের যে মাপ নেই না, হ্যাঁ, দাঁতের চিকিৎসায় যে দাঁতের মাপ নাই, ওটা কি দিয়ে নেয়? এই যে এই তুঁত গাছের এই যে আটা দিয়ে। তাহলে দাঁত চিকিৎসা। স্যার এটা তো প্লাস্টার থেকে নেওয়া হয়, হার্ড প্লাস্টার থেকে। না না না, আমাদের মনে হয় একটু ভুল হচ্ছে, দাও, সরি স্যার, সরি স্যার, একটু একটু আমরা একটা স্যার জায়গায় একটু এটা ভুল থেকে হচ্ছে, সুতা তৈরি হয় না? একটু ভুল হচ্ছে, আমরা একটু দুটারে গোলাই ফেলাইছি। তা স্যার সেরিকালচার তো রেশম থেকে তো মেবি সুতো তৈরি হয়। একটু একটু ভুল হয়েছে, একটু শুনে নাও প্লিজ। এটা কিন্তু ভুল হয়েছে। এখান থেকে আমরা যে রেশমি মদ পাবো, রেশমি মদ পাবো, একটু সরি সরি, একটু আমরা আরেকটার সাথে লাক্ষার সাথে মিলাই ফেলছিলাম, একটু শোনো, লাক্ষা কালচারের সাথে মিলাই ফেলছি, সরি, লাক্ষা কালচারের সাথে মিলাই ফেলাইছি। একালো রেশমি রেশমি রেশম চাষ বলতে বোঝায় হলো, আমরা একটু ভুল করে ফেললাম। স্যার আপনি অল্প এটা অল্প পড়ান, সমস্যা নাই। একটু কষ্ট পেলাম, একটু আলোচনার মধ্যে ভুলে গেলাম ভাই, সরি সরি, একটু একটা সেকেন্ড, হ্যাঁ। জি স্যার, আমাদের এলাকায় রেশম চাষ হয়, এখান থেকে তো মেবি সুতা তৈরি করে আমাদের এলাকার লোকজন। আমি এটা দেখছি ভাই, একটু একটু এখান থেকে তৈরি করা হবে রেশমি সুতা। আর এই পাশে আরেক টপিক একটু লেখো, সেটা হচ্ছে লাক্ষা কালচার। লাক্ষা কালচার এটা হচ্ছে রেশম গাছের সাথে তোমার এই যে এমনি ঠিক আছে কথাটা, ফাইবার বা রেশম ঠিক আছে, এখানে তোমার প্রথম হচ্ছে এই রেশম একটা গাছেরই নাম আর কি।
একটু দেখো, রেশম গাছের সাথে এই মথ এসে এটা তৈরি করবে রেশম মথ, সেখান থেকে রেশমি সুতা হবে। এবং এটা রেশমি সুতা হচ্ছে আমরা রাজশাহীতে, একটু মেসেজটা একটু একটু প্লিজ একটু দেখে নাও, রাজশাহীতে চাষ করা হয়। আর লাক্ষা কালচার মূলত হচ্ছে এখানে তুঁত গাছের সাথে যে স্যার মথটা, তাহলে ওই যে তুত গাছটা ওইটা কাইটা রেশম লাগবো। জি এটা লাক্ষা কালচারের মধ্যে একটু লেখা। আচ্ছা, এখান আর থেকে হচ্ছে ওইখানে যে আরেকটা ছিল গাছ, সেইখানে তুত গাছ ছিল, সেইখানে রেশম গাছ লাগবো। জি জি সিল গালা হবে। একটু ভুল হয়েছে ভাই, একটু ভুল বলতে জাস্ট মেসেজটা একটু পাশাপাশি একটু লিখে নাও please। একটা জায়গায় স্যার প্রশ্ন, স্যার রং শিল্পের পরে কি বললেন একটু বলবেন? আমার এখানে নেট ডিস্টার্ব করছিল ওই জন্য আর মানে শুনতে পাইনি। হ্যাঁ রং শিল্পের পরে কি বলছেন স্যার? এরপরে আবার আমি আর লিখতে পারিনি। একটা মিনিট, দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয়। আমি বলছি সেরিকালচার, রেশম চাষ, রেশমি গাছ বলতে আমরা যে নাম বুঝি সরাসরি লিখে রাখবো রেশম চাষের রেশম গাছ তো দেখো নাই তোমরা, এটা ইসে গেলে রাজশাহীতে গেলেই পাবো। রেশমি গাছের মধ্যে আমরা বিভিন্ন মথ দেব, মথ মানে পোকা। পোকার লার্ভাকে আমরা বলি হলো মথ, সহজে বলি। আচ্ছা, সেখান থেকে বলছি যে রেশমি সুতা বানানো হবে গুটি দিয়ে, এবং এটা দিয়ে আমরা রাজশাহীতে ব্যাপক চাষ করা হয়, সেখান থেকে বিভিন্ন ব্লাডবোম দ্রব্যাদি মানে কাপড় টাপড় তৈরি করা হয়। এইটা একটা বিষয়, এই পর্যন্ত শেষ কর। আর লাক্ষা কালচারের মধ্যে হলো ওই পয়েন্ট একটু ঢোকাই দাও, যে লাক্ষা কালচারে তুঁত গাছের সাথে মদ যুক্ত করে সিলগালা এবং অন্যান্য কাজ, এইটুকু একটু জাস্ট যোগ করে। স্যার প্রথম চীনে যেটা উৎপন্ন হয় সেটা কি লাক্সাস নাকি না না রেশম ওইটা চাষ? ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি ম্যাম? আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার করে, ঠিক আছে কিনা? সেরিকালচার, রেশম চাষ প্রথম চীনে হয়েছে, একই এক ধরনের ফাইবার রেশমি গাছের সাথে বিভিন্ন পোকা বা মদ বা রেশম মদ যাকে আমরা বলি, তাকে আমরা রেশম মদ বলি। ঠিক আছে, এখান থেকে আমাদের যে গুটি হবে, সেখান থেকে সুতা হবে, কাপড় হবে, এই পর্যন্ত ক্লিয়ার। যেটার বাংলাদেশের রাজশাহীতে ব্যাপক চাষ হয়, একটু ক্লিয়ার? কথা বলো। জি স্যার, একটু ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন আমরা একটা নতুন টপিক দেখবো, সেটা হচ্ছে লাক্ষা কালচার। এই পর্যন্ত clear? ওইটুকু নিচে গেলে সমস্যা না। আহামরি কাটতে হবে না, সামান্য একটু চেঞ্জ, আর কিছু না। এখন একটু লাক্ষা কালচার লিখলেই বিষয়টা হয়ে যাবে। মানে এটা জাস্ট স্লিপ অফ মিস্টেক, মানে একটা বিষয়কে চিন্তা করে রিপ্রেজেন্ট করতে যেরকম। লাক্ষা কালচার কি, এখন একটু আমরা যদি লিখে নাও তাহলে বিষয়টা, এখন তোমার জাস্ট এইটুকু একটু হয়ে গেছে, তুঁত গাছ প্লাস মদ। ঠিক আছে, এখানেও পোকা চাষ করা হবে, লাক্ষা মদ, যেটা আমরা বলি লাক্ষা মদ, লাক্ষা পোকা আমরা বলি, লাক্ষা পোকা বা লাক্ষা মদ। এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এক ধরনের আঠালো পদার্থ পাবো। আশা করি আর ভুল হবে না। এখন কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই আঠালো পদার্থ দিয়ে কি কি বানানো হবে সেটা আমরা বলেছিলাম, যে সিলগালা। ওই কথাগুলো জাস্ট এখানে একটু আসবে, রং শিল্প, কাঠের শিল্প। সংস্কার, রং শিল্প, দন্ত চিকিৎসা। আর কি লেখার দরকার আছে? না স্যার, ওটা লিখেছি স্যার, শুধু এই নামটা দিয়ে দিছি। ওকে, আর কোনো সমস্যা না, জাস্ট একটা, এটা আমি খুব কষ্ট পাচ্ছি যে জাস্ট এটা হয়ে গেল। আর ভুল হওয়ার কখনোই কথা ছিল না, এটা অনাকাঙ্ক্ষিত। স্যার স্যার হতেই সমস্যা পারে, নেই সমস্যা স্যার, নেই। আরো মনে থাকবে স্যার ভালো মতন। না, আমার কখনো এরকম হয় না, কেন হলো আমি তাও জানি না, আল্লাহ স্যার কেন এটা করায় কোনো না। ব্যাপার না। আচ্ছা, স্যার দুইটা তো সেম কোয়ালিটির এরকম। হর্টিকালচার একটু লেখ। হর্টিকালচার হচ্ছে উদ্যান
চাষ ও গবেষণা, উদ্যান চাষ ও গবেষণা, সিলভিকালচার, এটা হচ্ছে তোমার ঘাস চাষ, ঘাস চাষ। আরেকটা আছে তোমার ফ্লোরিকালচার, ফুল স্যার। এটা হলো ফুল চাষ। তাহলে আমাদের মেসেজটা হচ্ছে যখন হর্টিকালচার বলবে তখন হচ্ছে আমরা যে বিভিন্ন হর্টিকালচারে ঘুরতে যাই, বিভিন্ন জাতের উদ্ভিদের চাষ এবং একই সাথে গবেষণার ক্ষেত্র থাকা লাগবে। শুধু সিলভিকালচার মানে ঘাস চাষ, ফ্লোরিকালচার ফুল চাষ। এখন আমাদের যে দুটা লিখবো সেই দুইটা খুব গুরুত্বপূর্ণ। এখন যে দুইটা লিখবো বেশি গুরুত্বপূর্ণ, সেটা একটা হচ্ছে প্রোন কালচার। স্যার একটা কথা বলবো স্যার। স্যার এই যে এবার 18তম নিবন্ধনে স্যার কলেজের না স্কুলের একটা পরীক্ষার প্রশ্ন আসছিল যে সবজি চাষকে কি বলে স্যার, তখন স্যার ওই প্রশ্নটা আসলে শাকসবজি চাষ, স্যার এরকম আসছিল যে শাকসবজি চাষকে কি বলে, এরকম আসছিল প্রশ্নটা নিবন্ধনে। অপশন কি ছিল? অপশনটা লিখে মেসেজ আমি তো তোমাকে স্যার হোয়াটসঅ্যাপ অপশনটা নাম্বার স্যার এখন মনে পড় স্যার প্রশ্নটা এখন মনে পড় মানে প্রশ্নটা মনে আছে, অপশন গুলো স্যার মনে আসতেছে না তো, ওটা না অনেক কনফিউজ। স্যার পরে মনে করে ভেজি এরকম যে কিছু একটা ছিল স্যার। শিম কালচার, তাহলে একটু লেখো প্রোন কালচার এবং শিম কালচার, একটু খেয়াল করো, কারণ এখানে অপশন না দেখে তাকানোটা বোকামি হবে। আর আমাকে দেখাও, আমি বলে দিচ্ছি। প্রোন কালচার এবং শিম কালচারের মধ্যে প্রধান পার্থক্য হলো গলদা চাষ, গলদা পাবদা চাষ চাষ। যেটা হলো মিঠা পানিতে, মিঠা পানিতে। এবং মজার বিষয় হচ্ছে এটাকে আমরা বলি হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড। আর তোমার শিম কালচার হলো বাগদা চাষ। মনে রাখবা বাগদা চাষ বলতে বোঝায় হলো আহ যেটা আমাদের হলো মিঠা পানির চিংড়ি চাষ। হ্যাঁ, মিঠা পানিতে যে চিংড়িটা চাষ করা হবে তাকে আমরা বলবো গলদা। আর লোনা পানিতে যে চিংড়িটা হবে, লোনা পানির ইচা বা চিংড়ি যেটাই বলি, সেটা হলো তোমার হবে বাগদা চাষ, যার আরেক নাম হলো ব্ল্যাক টাইগার। কেন ব্ল্যাক টাইগার আর হোয়াইট গোল্ড করলো সেটা আমরা দেখি। কারণ যখন এটা খুব সহজে মনে রাখা যায়, একটু সহজ করে বলি, যেগুলো আমরা বাজারজাত পাই দেখতে চকচকে ঝকঝকে যে চিংড়ি গুলো আছে সেগুলোর নাম গলদা। এটা একদম সাদা ধবধবে সোনার মতো দাম, এই জন্য হোয়াইট গোল্ড। আর যেগুলোর গায়ে কালো কালো ডোরা ডোরা দাগ দেওয়া থাকে সেটাকে আমরা বলি ব্ল্যাক টাইগার, কারণ লোনা পানিতে বা সামুদ্রিক পানিতে লবণের কারণে গায়ে ডোরা ডোরা দাগ দেওয়া থাকে। সেটা ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার ওটা কি ইচা, ইচা বা চিংড়ি? ইচ্ছা বা চিংড়ি। কেন ইচ্ছা বললাম? যদি কখনো কোনো পরীক্ষাতে রিটেনের সময় চিংড়ি বা ইসার পার্থক্য আসে, তাহলে চিংড়ি বলতে স্পেসিফিক, শুধু চিংড়ি বললে কিন্তু বাগদা বোঝায়, শুধু ইসা বলতে কিন্তু বাগদা বোঝায়, এই জন্য আলাদা করে বলি। এইটুকু আরো কোনো প্রশ্ন থাকলে বল। জি না স্যার। আচ্ছা, কীটনাশক নিয়ে যারা আলোচনা করে সেটা হচ্ছে অ্যান্টোমোলজি। একটু লিখবা, অ্যান্টোমোলজি মানে হলো কীটতত্ত্ব। মনে থাকবে, বিভিন্ন পোকামাকড় নিয়ে আলোচনা করা হবে, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যান্টোমোলজি। স্যার এই কীটতত্ত্ব কীটতত্ত্ব বলে বা কীট মানে শব্দটাকে কীটতত্ত্ব বলি, মানে আমরা এটাকে বলি আরো কি বলা যেতে পারে, পতঙ্গ বিদ্যা, এরকম। বাংলা তো চেঞ্জ করে দিতে পারে। সেই জন্যই যে ওই ইয়ারে বললাম যে তুমি অপশন না দিলে প্রবলেম হয়ে যাবে। আর আরেকটা কথা একটু লিখে রাখো শেষে, এভিকালচার অনেক সময় আসে। এভিকালচার মানে হলো পাখি পালন, একটু লিখে রাখো। এভিস থেকে এভিকালচার, পাখি পালন, একটু লিখে রাখো।
স্যার পার্ল কালচার, মুক্তা চাষ। আরেকটা আছে পার্ল কালচার। পার্ল কালচার হচ্ছে মুক্তা চাষ। মুক্তা চাষ প্রথম হয়েছে জাপানে, প্রথম চাষ হয়েছে জাপানে। এটা হচ্ছে ঝিনুকের ঝিনুকের ন্যাক্রিমল স্তরে প্রদাহের ফলাফল। ঝিনুকের ন্যাক্রিমল স্তরের প্রদাহের ফলাফল। লেখা শেষ হলে আমাকে বলই। স্যার লেখা শেষ। ওকে, এখন আমরা লিখবো হচ্ছে মৌসুম। সবাই একটু লিখে না, মৌসুম। কৃষি। মৌসুম হচ্ছে দুই প্রকার, একটা হলো রবি মৌসুম, একটা হলো খরিফ মৌসুম। এটা নিয়ে প্রশ্ন হতে পারে, অনেক সময় হয়েও ওঠে। রবি এবং খরিফ মৌসুম। এখন আমাকে বলো, যদি পরীক্ষাতে বলে মৌসুম কত প্রকার, তাহলে কি অ্যান্সার দেবে? স্যার 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার। এখানে একটু ঝামেলা আছে, এই জন্য জিজ্ঞেসটা করো। খরিফ আবার 2 প্রকার। খরিফ 1, খরিফ 2। খরিফ 2, খরিফ 1, খরিফ 2। এখন একটু মনোযোগ দিয়ে শোনো। যদি বলে মৌসুম কত প্রকার, তাহলে তার অ্যান্সার হবে 3। আর যদি বলে প্রধানত কত প্রকার, তাহলে তার অ্যান্সার হবে 2। বিষয়টা ক্লিয়ার কিনা বল? এই জায়গাটা আমরা ভুল করে ফেলবো না, এই জন্য বলবো। স্যার স্যার 3 প্রকার কোনটা কোনটা? 1, 2, 3। ওকে, জি আর স্যার। প্রধান প্রধান বলে এই দুটো। এখন তোমার সেকেন্ড স্যার যে এই ঝামেলা, 3টা আবার একটু দেখান তো, 3টা কোনটা বললেন? রবি, খরিফ 1, খরিফ 2। 2, ও 3। বিষয়টা কি ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। স্যার। আচ্ছা, এখন আমরা একটু কিছু সময়ের জন্য মুছে রাখতেছি, তোমাকে অন্য একটা দিকে বুঝাবো। এখন তোমাকে বললো শুধু তুমি একটা দিকে ফোকাস করো। বললো রবি মৌসুম বাংলায় কোন মাস থেকে কোন মাস? তোমরা আলাদা করে লেখো। এখানে কার্তিক আশ্বিন আমরা থেকে ফাল্গুন। কার্তিক থেকে ফাল্গুন মাস না পর্যন্ত। না, রবি মৌসুম আশ্বিন থেকে ফাল্গুন। আমার কথাকে মনোযোগ দিতে প্লিজ, আগে কথা শুনো। মনে রাখো, রবির গুণ নাম হলো কার্তিক, মনে থাকবে। আর মৌসুমীর জি গুণ স্যার। হলো মৌসুমীর গুণ হলো কি গুণী বলো? ফাল্গুনী। ফাল্গুন। তাহলে ফাল্গুন লেখো। এখন তুমি কিছু সময়ের জন্য ফোকাসটা এই পাশে নিয়ে আসো। তাহলে খরিফ চলে যাও, খরিফ মৌসুম। এখন বলো বাংলায় মাস হলো মোট 12টা। আমার এখানে চৈত্র থেকে তাহলে এখান থেকে শুরুটা কোন জায়গা থেকে? ফাল্গুনে পরে মাস, ফাল্গুনে পরে মাস কি বলো? আশ্বিন মাস পর্যন্ত। আশ্বিন। ফাল্গুনে পরে চৈত্র স্যার। চৈত্র। আর কার্তিকের আগের মাস, কার্তিকের আগের মাস কি আশ্বিন। বলো না কেন? আশ্বিন আশ্বিন। স্যার। স্যার আশ্বিন। বিষয়টাকে ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে জি স্যার। আমরা কিন্তু টোটাল পড়াটাকে একবারও মুখস্থ করব। কিভাবে পড়ালে? রবির ভাই কার্তিক, মৌসুমীর বোন ফাল্গুনী, তাহলে এর উল্টাই দিই। তাহলে ফাল্গুনের পরের মাস চৈত্র, আর কার্তিকের আগের মাস আশ্বিন। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। একটু কিন্তু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এইটা আমি কিছু সময়ের জন্য বন্ধ রাখি। এখন আমরা আসি, ভালো করে শুনো কিন্তু। খরিফ
1 আর খরিফ 2। বুদ্ধি থাকলে কিন্তু এগুলো পড়া লাগে, খালি বুদ্ধি শিখাচ্ছে। এখন টোটাল খরিফটার শুরু হয়েছে চৈত্র থেকে আর শেষ হয়েছে আশ্বিন থেকে, এই পর্যন্ত নিয়ে কারো কোনো প্রশ্ন আছে না? মানে টোটাল খরিফটা তো দুটো মিলেই তো খরিফ, তাহলে চৈত্র থেকে আশ্বিন পর্যন্তই তো আমার খরিফ 1 2 মিলে যাইতে হবে। এখন আমরা খালি শেষ দুইটা মনে রাখবো যে দুইটায় আদি, তাহলে আষাঢ়, শেষটা মনে রাখবো আষাঢ়। এখন বলো আষাঢ়ের আগের মাসটা কি? আষাঢ়ের আগের মাসটা জ্যৈষ্ঠ। কি বলো তো? জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছে। বলো তো একজন, বলো তো আমরা কি কোনোটা মুখস্থ করলাম কিনা? জি না স্যার, একেবারে ক্লিয়ার। একদমই ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমাদের এগুলো পড়া লাগে না, স্যার জাস্ট এই যে এই চৈত্রটা আর এই জ্যৈষ্ঠটা একটু বলেন তো। তুমি আগেরটা কিছু বোঝো নাই, কারণ আমরা আগেরটা খরিফ বুঝছি যে ওইটা শিখলাম, খরিফ পর্যন্ত, এই দুইটা মানে খরিফ। খরিফ শিখলাম চৈত্র থেকে আসছি, এটা মাত্র শিখে আসলাম। তাহলে অবশ্যই এটা শুরুটা চৈত্র দিয়ে এবং শেষটা আশ্বিন দিয়ে। তা আমরা খালি মনে রাখলাম যে শেষ দুটো শব্দ আ দিয়ে শিখবো। আর তাতে আতে আশ্বিন হলে আতে আষাঢ় দিয়ে দিচ্ছি, তাহলে তার আগের মাসটা বসাই দিচ্ছি। বিষয়টা কি ক্লিয়ার নয়? স্যার ক্লিয়ার স্যার, ভালোভাবে বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তোমাকে এখন যে প্রশ্নগুলো আটকে দেওয়া হবে সেটা হলো রবির আর এক নাম। রবির আর এক নাম হলো শীতকালীন। ক্লিয়ার কিনা একটু আগে বল। তাহলে রবি বা শীতকালীন শস্য কারা, এটা তোমার পরীক্ষাতে আসে। তাহলে তারা কারা? সরিষা লিখে নাও, ধান, গম, ভুট্টা। শীতকালে যেগুলো ভালো হয় একটু লিখে নাও, সরিষা, ধান, গম, ভুট্টা। লিখছো? মূলা, আলু, পেঁয়াজ, এই টাইপের জিনিসগুলো। তাহলে খরিফে কোনটা ভালো হবে? খরিফ মানে তো তুমি জানো গ্রীষ্মকালীন, রাইট কিনা বলো? শীতকালীন আর গ্রীষ্মকালীন। জি স্যার। ধান। এখন তোমাকে শুধু বুঝতে হবে যে আমাকে মাথায় কোন কোন জিনিসগুলো মেসেজটা ধরে রাখা দরকার, সেটা বুঝতেই বুঝবে। তাহলে আমরা দেখবা তুমি শীতকালে কোনোদিন কচু জাতীয় কোনো জিনিস পাবা। তাহলে এখানে মনে রাখা গেলে দুইটা জিনিস, সেটা হলো রপা আমন, আর কচু জাতীয় যত আছে তাকে গ্রীষ্মকালে কচু জাতীয়, কচু জাতীয় যত খাদ্য আছে সেটা কিন্তু শীতকালে পাওয়া যাবে না, সেটাকে নিতে হবে খরিফের সময়। তাহলে স্যার গ্রীষ্মকালীন, তারপর হচ্ছে রূপা। রোপা আমন, রোপা আমন, রোপা, সরি কি লিখতেছি, রোপা আমন। তাহলে রোপা আমন কচু জাতীয় যে উদ্ভিদগুলো আছে, ঠিক আছে? এখন খরিফ ওয়ানে হবে কোনটা ভালো হয়? করলা, পটল, চিচিঙ্গা, এগুলো ভালো। তাহলে খরিফ টুতে কোনটা ভালো? খরিফ টুতে আমরা যেগুলো বেশি ভালো পাবো, যেমন ধুন্দল, তারপরে তোমার চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলো। তাহলে আমাদের এগুলো কি লেখা হয়েছে কিনা তো আমাকে বলবে। জি স্যার, লেখা জি হয়েছে স্যার। স্যার। এইগুলো ছাড়াও আরেকটা প্রশ্ন তোমাকে বিভ্রান্তিতে পড়তে পারে, সেটা হচ্ছে 12 মাসি কোনটা? দেখছো কিনা আমি জানি না। 12 মাসি, স্যার 12 মাসি পেঁপে। স্যার কলা, বেগুন, পেঁপে, হয়, মরিচ। হয়, কলা, বেগুন, হ্যাঁ কলা হয়, মরিচ হয়, কলা, বেগুন, নারকেল, কাঁচা কলা। কাঁচা আম, কলা। হ্যাঁ কলা, কলার সব আর কি। কাঁচা পাকা সারা বছরই হয়।
সেই জন্য একবারে কলা লিখছি। তাহলে বেগুন, কলা, সব ধরনের কলা, টু লিখে দিলাম, মানে 2 ধরনের কলা, মরিচ, নারকেল, বাদাম, পেঁপে। বলো এগুলো সব সময় হয় কিন্তু, এগুলো সব সময় তুমি পাবা। কিছু শাক আছে, শাক জাতীয়, হ্যাঁ, কিছু শাক আছে, বিশেষ করে লাল শাকটা তো সারা জীবনই হয়, কম বেশি লাগায় রাখলে হইতেই পারবে, এই টাইপের যে উদাহরণ। এখন স্যার আমরা যেটা আমাদের দেখবো, এলাকায় 12 মাস আমও পাওয়া যায়। 12 মাসে আম পাওয়া যায় না? তাহলে আম লেখো। জি স্যার। যদি অ্যাজ ইউজুয়ালি লেবু, লেবু লিখে রাখো। আমি তো সবগুলো তো আর দেখাতে পারতেছি না। তাহলে তুমি আম লিখো, লেবু লেখো, পেয়ারা, এখন তো পেয়ারা সারা বছরই, স্যার আম তো মূলত গ্রীষ্মকালীন না, আর 12 কিন্তু মাসে আমি যেটা ওটা বলছি তো ব্যতিক্রম। আমটাকে 12 মাসে না দিয়ে, না আমটাকে 12 মাসে না দিয়ে আমটাকে খরিফের মধ্যে দেওয়া ভালো। জি স্যার, মানে এটা তো আম হাইব্রিড হ্যাঁ স্যার। স্যার, ওই বলি আম কাঁঠাল তো ইয়া ঠিক, যে 12 মাসে যেটা ওইটা তো উৎপাদন করে, আমার কথা হ্যাঁ। শোনো, আম কাঁঠালটা খরিফের মধ্যে দাও, জি স্যার। আর পেয়ারা লেবুটা সবসময়। এখন কিছু প্রশ্ন তো আমি টেকনিক গুলো বলতেছি, তুমি তো বুদ্ধি করে কিছু অ্যান্সার দিতে। এখন আমরা যেটা লিখবো, প্রাকৃতিক গ্যাস, একটু লেখো না সবাই, সবাই একটু লিখবা প্রাকৃতিক গ্যাস, মানে ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি। প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোন কোন উপাদান বেশি থাকে ভালো করে বুঝতে হবে। প্রাকৃতিক গ্যাসে থাকে হলো মিথেন, প্রাকৃতিক গ্যাসে কি থাকে? মিথেন, যাকে আমরা বলি CH4। প্রাকৃতিক গ্যাসে থাকে ইথেন, C2H6। প্রোপেন থাকে, এটা কেমন ভাবে করা হয় আমি বুদ্ধি শিখাচ্ছি। প্রোপেন C3H8, 2n+1 এটা or 2n+2। 2 নাম্বার, এটা 3। এখন তুমি বলতে পারো স্যার এটা তো আমি পারি না, তুমি পারো, এটা বুদ্ধি শিখাই নিয়ে যাও। কারণ প্রাকৃতিক গ্যাসের সংকেত হলো CnH2n+2, এই সূত্রটা দিয়ে বসাইছি। এখন এটা হলো প্রাকৃতিক গ্যাসের মূল সাধারণ সংকেত। তুমি যদি এখানে বুদ্ধি করে এই একটারে বসায় দাও n এর মান, তাহলে এটা পেয়ে যাবা। এই n এর মান 2 বসায় দাও, এটা পেয়ে যাবা। n এর মান 3 বসায় দাও, তাহলে এটা পেয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি কিনা একজন একটু বলো তো ভাই। স্যার 3 নম্বর এটা কি লিখছেন স্যার? স্যার একটা একটু দেখাই দিলে একটু হইতো। প্রোপেন। এখন ভালো করে বুঝতে হবে, এখানে তোমার 85% থাকে হলো মিথেন, 10% থাকে ইথেন, 3% থাকে প্রোপেন, 2% থাকে অন্যান্য। ভালো করে বুঝতে হবে, ভুল করে না, কিন্তু ভুল করলে কিন্তু বিপদ। কিন্তু যদি এটা বাংলাদেশের হতো, বাংলাদেশ কিন্তু বাংলাদেশের না, কিন্তু বাংলাদেশের হলে সেখানে মিথেন থাকতো 95 থেকে 99। ভালো করে শোনো, 97 গড়ে বলতেছি, কিন্তু গড় পড়াচ্ছে 97.33%। এখানে আমরা অনেক সময় এরকম করে অনেক বই লেখা আছে যে 95 থেকে 99%। এই জন্য আমাদের বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মূল্যটা বেশি। আর একটা কথা মনে রাখো, সালফার, এসে হলো সালফার, গত ক্লাসও পড়াইছিলাম, এসে হলো সালফার অনুপস্থিত। যদি বলে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে কোন ক্ষতিকারক উপাদানটি অনুপস্থিত থাকে, তখন তোমরা দেখা আসবে সালফার। সালফার যার বাংলা হলো গন্ধক, সালফার বা গন্ধক হচ্ছে অনুপস্থিত। বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি? বল সত্যি করে বল। স্যার ওই হচ্ছে CH4 ওই গড়ে 97.33, এইটুক যদি আবার একটু বলতেন। বলছি যদি পরীক্ষাতে গড়ে বলে তাহলে এটা দেখাবা, আর তুই গড়ে না বলে 95 থেকে 99 দেখাবো। এখন কি ক্লিয়ার নয়? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, কি দেখাবো? মিথেন। কথা শেষ। এটা নিয়ে আর তোমার, এখন প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে কি করে একটু দেখো। যদি কেউ বলে তৈরি, শুধু লেখো কিভাবে তৈরি হলো, এটা লিখে রাখো সবাই। তুমি লিখবা মৃত জীবদেহ, সবাই একটু লিখে নাও, মৃত জীবদেহ হাজার
বছর ধরে প্রাকৃতিক গ্যাস তৈরি করে। মনে থাকবে? তাহলে এই অপশনটা থাকবে কোন নাম্বার? স্যার এদেরকে কি জীবন্ত জীবাশ্ম বলা হয়? জীবন্ত জীবাশ্ম। তাহলে আমি তোমাদের কি জুলজি ক্লাসটা নিয়েছি? জুলজি স্যার হাই টেম্পারেচার হাই প্রেসার প্রয়োজন হয়। বলছে যে না স্যার জীবন্ত আমাদের নেওয়া হয়নি। জীবাশ্ম অন্য বিষয়। জীবন্ত জীবাশ্ম হচ্ছে যারা প্রাগৈতিহাসিক কালে অনেক ছিল, তাদের ম্যাক্সিমাম মারা গেছে, ওদের মধ্য থেকে কেউ যদি জীবিত থাকে তাদেরকে বলে জীবন্ত। 1000 বছর ধরে প্রাকৃতিক। তারপরে তোমার ওই যে কি বলি আমরা, সাইকা আছে ওগুলো। আর এটা হলো মৃত স্যার জীবদেহ। তুমি মরে গেলেও তোমার মাটিতে দীর্ঘদিন কবর না দিয়ে এলোমেলো ভাবে ফেলে দিলে তোমার দেহ থেকে সব প্রাকৃতিক গ্যাস বের হবে। আচ্ছা, একটু স্যার এই শুনে যে নাও। মৃত জীবদেহ 1000 বছর ধরে, মানে এটা কি 1000 বছর ধরে থাকে এই টাইপের কিছু নাকি? বুঝলাম না তো। মৃত জীবদেহ 1000 বছর ধরে অনেকগুলো প্রক্রিয়া আছে। উচ্চ তাপ ও চাপে মাটির মধ্যে থাকলে বিভিন্ন শিলা স্তরে যে তারপরে এটা একটা সমাজে প্রাকৃতিক গ্যাস হয়। পুরো প্রক্রিয়া পড়তে গেলে আমার অনেক সময় লাগে। 1000 বছর ধরে প্রাকৃতে লিখে রাখো উচ্চ তাপ ও চাপে, শিলা স্তরের উচ্চ তাপ ও চাপ। বায়োগ্যাসটা কি? বায়োগ্যাসটা কিভাবে তৈরি হয় একটু দেখে। বায়োগ্যাসটা মনে রাখবা, খুব খুব যত্ন সহকারে মনে রাখবা। সেটা হচ্ছে কাঁচামাল। গোবরষ্ট পানি waste। কাঁচামাল হচ্ছে গোবর, পানি 1:2 এই অনুপাতে যদি কাঁচামাল দাও, এখান থেকে তুমি পাবে হলো অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড ভালো করে বুঝো কিন্তু অবায়বীয় অবায়বীয় ব্যাকটেরিয়ার জন্য, মানে মূলত কাজ করবে ব্যাকটেরিয়া। যেহেতু বায়ুতে এটা পাওয়া যাবে না, এটা বিভিন্ন গোবর পানির মধ্যে এগুলো থাকে, সেজন্য বলছি অবায়বীয় ব্যাকটেরিয়া সেটাকে বানায় দেবে মিথেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই দুটোর একত্রে নাম হলো বায়োগ্যাস। এখানে মিথেন থাকবে হলো 60 থেকে 70%, আর কার্বন ডাইঅক্সাইড থাকবে 30 থেকে 40%। এই দুটোর একত্রিত নাম হলো বায়োগ্যাস। একটু লিখে নেন। জি স্যার লিখছি। আমি কিন্তু যেগুলো বলতেছি এইগুলো তুমি অ্যাজ ইউজুয়ালি পাবা না। তুমি কি পাবা? এই বায়োগ্যাস নিয়ে 1000 কথা লেখা দেখবা, কিন্তু তোমার মূল বিক্রিয়াটা তো জরুরি তো। এখন আমরা যদি দেখি সেটা হলো কয়লা। কয়লা কি? কয়লা হলো কালো রঙের। লিখতে পারিনি, কি বোঝো নাই? লাস্টেটুকু লিখতে পারিনি লাস্টে। কেন? মিথেন আর কার্বন ডাইঅক্সাইড মিলে হলো বায়োগ্যাস। একটু ক্লিয়ার। এখানে মিথেন থাকবে 60 থেকে 70%, আর কার্বন ডাইঅক্সাইড থাকবে 30 থেকে 40%। এইটা মিলে এটার নাম হলো বায়োগ্যাস। এখন কি ক্লিয়ার কিনা বলো তো ভাই? জি স্যার। তাহলে যদি পরীক্ষাতে বলে যে বায়োগ্যাসের মূল উপাদান কি, তাও কিন্তু মিথেন। যদি টেকনিক্যালি বলে যে বায়োগ্যাসে মিথেনের সাথে আর কি উপস্থিত থাকে, কার্বন ডাইঅক্সাইড, এটাই পরীক্ষার প্রশ্ন। রূপান্তরিত পাললিক শিলা। এখন যদি বলে কয়লা কোন ধরনের শিলা, বলবা পাললিক, রূপান্তরিত পাললিক শিলা। এইটুকু ক্লিয়ার কিনা বল। হলো কত প্রকার, তাহলে কিন্তু বলা যাবে। আমার কথা কি বুঝতেছো? প্রশ্নের উত্তর দিও। যদি বলে কয়লা কি, কালো রঙের রূপান্তরিত পাললিক শিলা। আমার মেসেজ গুলো খুব স্মার্টলি দিয়েছে এখানে, ঠিক আছে? কয়লার প্রধান উপাদান কয়টি? 4টি। এদের মধ্যে প্রধান কে? কার্বন।
পিট কি? নরম ও ভেজা কয়লা। কার্বন কত প্রকার? 3 প্রকার। কয়লা কত প্রকার? 3 প্রকার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কথা বলতে হবে। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? এখন এই 3 প্রকার কয়লা মনে রাখার একটা বুদ্ধি হলো, একটু জানাই রাখি যে কোন এক জায়গায় ABL মনে রাখো, একটা পার্সন ABL লিখে রাখো। এতে মনে রাখো অ্যান্থ্রাসাইট, ওকে। বিতে মনে রাখো বিটুমিনাস, এলে স্যার মনে রাখো পিট নরম ও ভাজা কয়লা এগুলোকে কি বলছেন? লিগনাইট। কি বলছি বলো? পিট মানে হচ্ছে নরম ও ভেজা কয়লা। হ্যাঁ, নরম ও ভেজা কয়লার আরেক নাম হলো পিট। আর কি বলবো বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে 3 প্রকার কয়লার একটা সংক্ষিপ্ত টেকনিক হলো ABL, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট। এখন তোমার দুইটা মেসেজ খুব জরুরি দরকার, ভালো করে শুনতে হবে। প্রথমটা হলো অ্যান্থ্রাসাইট কতদিন সময় নিয়ে গঠিত হয়? 350 মিলিয়ন বছর ধরে গঠিত। মিলিয়ন বছর সময় লাগে এই কয়লা বানাতে গেলে। তাহলে বিটুমিনাস কত? খালি 300 লিখে দাও, ডট ডট দাও, এখান থেকে পেয়ে যাবো 150 মিলিয়ন বছর, ডট ডট। ক্লিয়ার? মেসেজ মেসেজ ক্লিয়ার কিনা বলো? এইটার মধ্যে কার্বন থাকে 95%, এটাও পরীক্ষার প্রশ্ন। এখানে কার্বন থাকে 50 থেকে 80%, এটাও একটা পরীক্ষার প্রশ্ন। এখানে কার্বন থাকে 50%-এর কম, এটাও একটা পরীক্ষার প্রশ্ন। আর একটা মজার বিষয় হচ্ছে এই অ্যান্থ্রাসাইট পরবর্তীতে হীরক গঠন করে। হীরক, আমি যদি পরীক্ষাতে বলে কোন কয়লা দ্বারা হীরক গঠিত হয়, তাহলে তোমাকে দাগাইতে হবে অ্যান্থ্রাসাইট। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর না থাকলে বলো যে জান, তাহলে আমি আমার একটা টপিক পড়াতে চাই। জি স্যার, ক্লিয়ার। ডান স্যার। ওকে, এখন মেসেজ গুলো ক্লিয়ার না হলে যে প্রবলেমটা হবে, তোমার পরবর্তীতে খুব কষ্ট ফিল করবে, এই জন্য বলে দিচ্ছি আগে ঝামেলা মুক্ত করে দিচ্ছি। স্যার হিরক নিয়ে কি বললেন? বুঝিনি। হিরক নিয়ে কি বললেন? অ্যান্থ্রাসাইট কয়লা পরবর্তীতে হীরকে রূপান্তর হয়, এটা বলবো। দুইটা ছোট ছোট মেসেজ শিখে রাখো। একটা হলো জুটন কি, এটা মাঝে মধ্যে আসে। আর 70% পাট, 30% তুলা। এক গাইড এরকম একটা প্রশ্ন ছিল না, এক গাইড কাঁচা পাটের প্রয়োজন। 4.5 মণ। কোন সময় বলছিলাম এটা, এটা কোন একটা স্যার পড়াইছিলাম বাংলাদেশ কিনা? বাংলাদেশে তবে অ্যাফেয়ার্সে বলিনি। পড়ানো হয়েছিল স্যার। এফএআরসি পড়ানো হয়েছে স্যার। হলো পাট আর তুলা। এটা এটা 1 নম্বরে কি লিখছেন? এক গাইড নাকি সাইট? এক গাইড হবে, গাইড। এক গাইড কাঁচা পাটের ওজন কত? এখন বলো পাট কতটুকু আর তুলা কতটুকু হবে বলো? আর 70%, 70%, 30%। 30%। আর এইটা হলো কত হবে? 4.5 মণ, 4.5 মণ। এই দুটো মেসেজ একটু লিখে রাখো। লেখা কি শেষ? জি স্যার। জি স্যার, লেখা শেষ। হ্যাঁ স্যার। এখন একটা জিনিস তোমাদের জানা রাখি, সেটা হলো বিভিন্ন ফসলের জাত নিয়ে তোমরা কি কোনো সাবজেক্টে পড়েছো কি? জি স্যার, বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়া হয়েছে। এখন কি আমি আবার নতুন করে পড়াবো? একটা পড়া লাগবে ছন্দ আমি একটা ছন্দ আমার মতো করে একটা পড়াই আমি, হ্যাঁ একটা ওকে দেখাই। স্যার। জি স্যার। জি স্যার। কিন্তু আমি নিজে বানাইছি জন্য পড়বো। ধরো ধান পড়বো, তাহলে একটা ঘটনা হচ্ছে যে একজনের 4টে মেয়ে ছিল, একটা হারাই গেছে, 3 বোন তাদেরকে খুঁজে নিয়ে এসে সেই ঘটনাটা বলবো। কিরকম দেখো, আশা, মুক্তা, হীরা, 3 বোন, তোমরা লিখে নিও, 3 বোন মালা পরে
ময়নার খোঁজে ইরাটোমে চড়ে ইছামতি ও উফশী নদী পাড়ি দিয়ে কি বলছে দেখো, বলছে যে আশা মুক্তাহিরা 3 বোন হারা গেছে তো বড় বোন ময়না, তারে খোঁজার জন্য তারা কি করছে ইরাটোমে চড়ে ইছামতি উফশী নদী পাড়ি দিয়ে গাজীপুরের বিনাশাইলে খুঁজে পায়। গাজীপুরে একটা জায়গা আছে, নাম কি বিনাশাইল, বিনাশাইলে খুঁজে পায়। এইটুকু একটু লিখলেই হয়ে যায়। তাহলে আমরা খুব সহজে এখানে দাগায় দিতে পারি আশা, মুক্তা, হীরা, ময়না, ইরাটম, ইছামতি, উফশী, গাজী, বিনাশাইল, এগুলো সব হচ্ছে ধানের জাত। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, মুছে দেরা হয়নি স্যার এখনো। একজন বললো যে জি। ওই ভাই সবসময় আগেই বলে ভাই, ওই আগে মনে হয় স্যার লেখা স্যার থাকে ওই ভাই। আমাদেরও লেখা শেষ স্যার। আচ্ছা, একটু পরে যেহেতু একটা আর না লিখি, আমি পরেরটা শুনে নেবো সবার কাছে। একটু লেখো নাও, গম। এখানেও একটা গল্প আছে যে 3 বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সিট পায়নি, গাজীপুরে থাকে। একদিন ক্যাম্পাসে ঘুরতে আইছে, তারা ঘুরতে এসে তার বন্ধুদের সাথে দেখা হয়, সবাই মিলে আনন্দ করছে, সেটা আমি লিখবো। যেমন কাঞ্চন, তোমাদের কোনোটা যদি মিস হয়, হ্যাঁ, কোনোটা বুঝতে কষ্ট হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। আমার কিন্তু কয়েকজন মেসেজ দিছিল একটা টপিকসের জন্য, আমি কিন্তু তার নোটটা পাঠাই দিচ্ছি। স্যার, উফশী নদী পাড়ি দিয়ে গাজীপুরের এই লাস্টের টুকু একটু বললে ভালো হতো। গাজীপুরে বিনাশাইলে খুঁজে পান, বিনাশাইলে খুঁজে পান। কাঞ্চন, গৌরব, সৌরভ, কাঞ্চন, গৌরব, সৌরভ 3 বন্ধু বলাকা গাড়িতে চড়ে, বলাকা গাড়িতে চড়ে দোয়েল চত্বর যান, সেখানে পৌঁছে আকবর, বরকত, সোনালিকার দেখা পান, সবাই মিলে আনন্দ করে। একটু দেখে নেন, জাস্ট একটা গল্প আর কি। শেষ হলে বইলো। ইয়েস স্যার, শেষ। Yes, sir. আন্ডারলাইন করতে থাকো তো। ও কাঞ্চন, সোনালিকা গৌরব, সৌরভ। প্রতিভা, প্রতিভা, সরি এটা ভুলে গেছি, প্রতিভা, প্রতিভা এটুকু লেখো। তাহলে এখানে খুব সহজে দাগায় দেওয়া যায়। দেখো 10টা: কাঞ্চন, গৌরব, সৌরভ, বলাকা, দোয়েল, আকবর, বরকত, সোনালিকা, প্রতিভা, আনন্দ। পাইছো? জি স্যার। মুসলাম কিন্তু জি স্যার, জি স্যার, লেখা শেষ জি স্যার। স্যার। বিপদে আছি তোমাদের জন্য। ভুট্টা, মনে রাখার টেকনিক, ভুট্টার ভ, শুভ্রর ভ। শুভ্র মোহর পরে বর্ণালীর সাজে সাজলেন।
শুধু লিখে রাখো, শুভ্র মোহর করে বর্ণালীর সাজে সাজলেন। শুভ্র মোহর বর্ণালী, শুভ্র মোহর বর্ণালী, শুভ্র মোহর বর্ণালী। যদি শেষ হয় বলো। শেষ স্যার। আচ্ছা, তিনজন বন্ধু, নাম হলো বাহার, মানিক, রতন। আমি সবসময় তিনজন রাখছি কেন, যাতে গল্প মনে রাখতে সমস্যা না হয়। বাহার, মানিক, রতন তিন বন্ধু যথাক্রমে শ্রাবণী, ঝুমকা ও শিলাকে পছন্দ করেন। শিলাকে পছন্দ করেন। এক্ষেত্রে সাক্ষী ছিলেন মিন্টু আর অপূর্ব। মিন্টু আর অপূর্ব। মিন্টু আর অপূর্ব। তাই মনে রাখো, বাহার, মানিক, রতন, শ্রাবণী, ঝুমকা, শিলা, মিন্টু আর টমেটোর জাত। আর টমেটো খাইলে কিন্তু তোমার ক্যান্সার সেল আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ক্যান্সার ভালো করার একটা ভালো খাবার হচ্ছে টমেটো। বাজে কত একটু স্যার ক্যান্সার ভালো হয়ে যায়? ক্যান্সার সেল তো তোমার মনের অজান্তে কিছু তৈরি হবে তোমার শরীরে, এবং এটা এক সময় ধীরে ধীরে সমস্যা না হয়, তাহলে একটু বেশি খাইলে এগুলো তোমার এর সম্ভাবনা কমে যাবে। জি স্যার। ওকে, আচ্ছা একটা দেখো, তুলা লিখছো? রূপালী, ডেলফোস, রূপালী ডেলফোস। এয়ারপোর্ট কোম্পানির তুলার বিছানায় ঘুমাতে পছন্দ। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, আর না বলি, আরেকটা টপিক টপিক পড়াই দিই। এইটা যখন শীট দেবে, শীটে আমি এরকম কিছু টেকনিক লিখে দিয়েছি, তোমাদের তো শীট দিবে না, সেখানে তুমি কিন্তু এগুলো পেয়ে যাবে। আমি জাস্ট টেকনিকটা বলে দিলাম যে গল্পটা নিজের মতো করে সাজাই ফেলাও। যে আশা মুক্তার গল্পটা হচ্ছে ধানের, কাঞ্চন, গৌরব, সৌরভ হচ্ছে গমের জন্য, আর শুভ্র হচ্ছে তোমার ভুট্টা, আর বাহার, মানিক, রতনের ওই যে সম্পর্কের গল্পটা হচ্ছে টমেটোর সাথে। টমেটো। এরকম যদি কয়েকটা মনে রাখো, আহামরি কঠিন হবে না, এগুলো দেখলেই পারা যাবে। তার থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক শেষে পড়াই দিই, যাতে তোমার কোনো ত্রুটি না থাকে। সেটা হলো, একটু খালি দেখাই দিই, সেটা হলো ইউরিয়া সার। একটু লিখেন, এখানে একটু ঝামেলা আছে, এই জন্য বলতেছি না, এটা ভুল দেখায় আসবা। ইউরিয়া সার নিয়ে একটু পড়াবো, এই জন্য বলছি। মূলত সার হলো, সার আমাদের একটা টপিকসে আছে। সার হলো দুই ধরনের, একটা হচ্ছে, আচ্ছা ইউরিয়াটা আগে বাদ, সার হলো দুই ধরনের। একটা হলো আমাদের জৈব সার, যেটা আমরা বলি, আর একটা হলো অজৈব সার। এটা থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে যেহেতু, তাহলে আমাদের একটু জেনে রাখা উচিত। অনেকে মনে করে যে সার সংক্রান্ত প্রশ্ন হয়েছে, তুমি দেখো লাস্ট পিসিএস ও হয়েছে, কিন্তু তারপরে অনেকে ধারণা যে এগ্রিকালচার সোয়েল সায়েন্স থেকে প্রশ্ন আসে, তার মানে ওদের জানার একটা ঘাটতি আছে। জৈব সার বলতে আমরা কোন বুঝি? এই যে আমরা কম্পোস্ট সার বুঝি। কম্পোস্ট সার, কম্পোস্ট সার দ্যাটস মিন হচ্ছে সবুজ সার। সবুজ সার, ঠিক আছে, যেটা বিভিন্ন তোমার জমিতেই যে ফসলাদি হয়, সেটাকে জমিতে রেখে দিয়ে এই কম্পোস্ট সার বা সবুজ সার তৈরি করা হয়। বা ওই যে গোবরের বা ইত্যাদি দীর্ঘদিন রেখে দিয়েও কম্পোস্ট বা সবুজ সার তৈরি করা হয়। এটা প্রাকৃতিক। এটা কি? প্রাকৃতিক সার, প্রাকৃতিক ভাবে তৈরি করা হয় অনেক। অজৈব সারের প্রধান উদাহরণ হচ্ছে ইউরিয়া সার, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। ইউরিয়া সার, এইটা নিয়ে একটা মেসেজ আছে। এটার ফার্স্ট মেসেজ হচ্ছে, ভালো করে শুনবা, এটা তৈরির পদ্ধতির নাম হলো ডিসিমার পদ্ধতি।
আজকের পর আর কোনোদিন ভুলবা না ইনশাল্লাহ, দেখেন ডেসিমার পদ্ধতি। এইটা যদি তুমি ভালো করে আজকে শিখে যাও তোমার খুব ভালো লাগবে। 1 2, এখানে যদি কখনো প্রশ্ন আসে যেটার কাঁচামাল, এটার কাঁচামাল কি, তাহলে এটার কাঁচামাল হলো ব্যবহার করা হবে 3টা জিনিস কাঁচামাল ব্যবহার। 1 মিথেন। মিথেন যদি অপশনে না থাকে, প্রধানত 2টা যদি বলি, মিথেন না থাকলে অপশনে দাঁড়াইতে হবে প্রাকৃতিক গ্যাস। কারণ কেন প্রাকৃতিক গ্যাস কে বলতে পারো, কারণ মিথেন হলো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। আর 2 নম্বর হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া বুঝে যায় না কিন্তু। তাহলে প্রধান কাঁচামাল হলো মিথেন। মিথেন অপশনে না থাকলে হবে প্রাকৃতিক গ্যাস, না থাকলে হবে অ্যামোনিয়া। কিন্তু যদি আমাদেরকে বলতো মূল উপাদান, তাহলে কিন্তু অন্য বিষয়। এখানে কিন্তু মিথেনের ব্যবহার প্রায় 80%, লিখে নাও 80%, আর সেখানে অ্যামোনিয়ার ব্যবহার মাত্র 20% এর কাছাকাছি। আচ্ছা, মূল উপাদান বললে কিন্তু হবে নাইট্রোজেন, যেটা কত পার্সেন্ট থাকে, 46.46%। ভালো করে কথাটা বুঝবা, যদি না বোঝো তাহলে তুমি ভুল, তুমি নিজে দায়ী হবে। আমি আবার বলছি, সার 2 প্রকার, জৈব অজৈব। জৈব হলো কম্পোস্ট বা সবুজ সার, প্রাকৃতিক সার। অজৈব হলো ইউরিয়া সার, পদ্ধতি হলো বেসিমার পদ্ধতি। যদি বলে কাঁচামাল তাহলে হবে মিথেন। মিথেন না থাকলে দেখাবো প্রাকৃতিক গ্যাস, আর সেকেন্ডটার নাম হলো অ্যামোনিয়া। মিথেনের পরিমাণ প্রায় 80%। আর যদি ইউরিয়া সার বলে, ইউরিয়া সারের মূল উপাদান তাহলে কিন্তু নাইট্রোজেন, যেটা 46.46%। বলো ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটা নিয়ে কিন্তু গড়মিল বাদে অনেকের, বিষয়টা তুমি এখন যেভাবে দেখো না কেন, এমনি কিন্তু এটা গড়মিল অনেকে করে ফেলে। এখন তোমরা সিলেবাস দেখো, সিলেবাসে দেখো তো কোনো টপিক বাকি আছে কি? স্যার একটা টপিক বাদ আছে স্যার, মাটির পিএইচ। ইয়েস, ভালো বলছো, থ্যাংক ইউ। সেই জন্য আমি তোমাদের কাছে শুনে নিই শেষ করার আগে। প্রথমে তোমাকে তাহলে বুঝতে হবে পিএইচ। পিএইচ হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। হাইড্রোজেন। পটেনশিয়াল অফ হাইড্রোজেন, এটাকে ভালো করে ঠান্ডা মাথায় শোনো। পটেনশিয়াল অফ হাইড্রোজেন, যেটা হলো হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয়। অনেকে বলে পাওয়ার অফ হাইড্রোজেন, হবে না। পিএইচ এর সমীকরণ হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এটা সংজ্ঞাটা কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লোগারিদমকে পিএইচ, এটা হলো সমীকরণ। তাহলে আমরা প্রথমটা পড়লাম ফুল ফর্ম, দ্বিতীয়টা পড়লাম সমীকরণ। এখন আমরা পড়বো স্কেল। এই স্কেলটা সর্বনিম্ন মান হলো 0, সর্বোচ্চ মান হলো 40, এবং মাঝখানে তাহলে পড়বে 7। 7-এর কম হলে হবে অ্যাসিড, 7-এর বেশি হলে হবে বেস, 7 হলে হবে নিউট্রাল। এইটার নামই হলো পিএইচ স্কেল। ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার স্যার। ওদের লেখাটুকু আর কোনো কনফিউশন থাকলে বলো, তাদের শেষ করতে হবে, আমার এরপরে ডিটেইলে ক্লাস আছে। তাহলে পটেনশিয়াল অফ হাইড্রোজেন, আরেকবার বলেন স্যার, এসিড বেজের পরেরটা কি বলছেন? এটা হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লোগারিদমকে পিএইচ বলে। আচ্ছা, যে কোনো জায়গায় লেখা আছে, জাস্ট আমি হিসাবটা দেখা। স্কেলটা 0 হলো সর্বনিম্ন মান, সর্বোচ্চ 40, মাঝখানটা ধরে 7, 7-এর কম হলে অ্যাসিড হবে পিএইচ এর মান, 7-এর বেশি হলে ক্ষার হবে, ডিরেক্টলি 7 হলে নিউট্রাল হবে। তাহলে মাটির পিএইচ বলতে আমরা কি বুঝবো সেটা দেখ, খুব মনোযোগ দিলে একবারই হয়ে যাবে। আমাদের এই চিত্রটা আঁকতে হবে, সবাইকে একটু আঁকতে হবে। সবচেয়ে যে উপরের মাটিটা থাকে তার নাম হলো অ্যাসিড মাটি, অ্যাসিড বা অম্ল মাটি, মনে থাকার কথা। এটা পিএইচ এর ভূমিকাটা কি, এখানে পিএইচ এর মান হবে 7-এর কম, বিষয়টা আশা করি ক্লিয়ার। এবং এই মাটির আরেকটা নাম আছে অনুর্বর মাটি। তাহলে মনে রাখবা, সবচেয়ে উপরের মাটির নাম অ্যাসিড মাটি, যেখানে পিএইচ এর মান থাকবে 7-এর কম, এটা অনুর্বর মাটি। সেকেন্ড হচ্ছে নিউট্রাল মাটি, যার পিএইচ এর মান থাকবে ডিরেক্টলি 7, এটা হলো উর্বর মাটি, মাঝখানের মাটি। সব শেষটা হচ্ছে বেজ মাটি।
ক্ষারীয় মাটি, যেটার পিএইচ এর মান থাকবে 7 বেশি, যেটা স্কেল থেকে তুমি সহজে দেখে নিতে পারো। এটার নাম হলো স্বল্প উর্বর মাটি। বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা হলো মাটির পিএইচ। জি কারো স্যার। কোনো এখানে প্রশ্ন? বীজদের পরে কি লিখছিলেন স্যার ওটা ব্র্যাকেটে? জি, বীজদের পরে কি লিখছিলেন স্যার ওই যে ব্র্যাকেটে? ক্ষারীয় ক্ষারীয়। ক্ষারীয় ক্ষারীয়। কোনো প্রশ্ন আছে আর? এটা কিন্তু রিটেনও আসছে। P+W, এই যে লাস্ট আগের বিসিএস আসছিল, পিএইচ এর ভিত্তি করে মাটির শ্রেণী বিভাগ। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আচ্ছা তাহলে আমরা আশা করি প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপরে কোনো সমস্যা হলে আমি বলছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন হলে আমাকে জানানো মাত্রই আমি উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।